হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তুই কে? একটাবার তোর মুখের ওই মাস্কটা খোল, তোকে দেখি। তুই আমার এত বড় সাম্রাজ্য ধ্বংস করে ফেললি মাত্র কয়েকটা মিনিটের মধ্যে। আমার শেষ ইচ্ছেটা পূরণ করে তোর মাস্কটা তুই খোল। খুলবো, অবশ্যই মুখ থেকে মাস্ক খুলবো, কিন্তু তোকে একজনের পরিচয় দিতে হবে। যদি সত্যি সত্যি বলিস তোকে আমি ছেড়ে দেব। ভাই প্লিজ, আমার কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি সেই উত্তরই দেব, সত্যি সত্যিকারের। তাহলে বল, যে আন্ডারওয়ার্ল্ডের ডন ইমরান শিকদার এখন কোথায় আছে? বিশ্বাস কর, ইমরান শিকদার তো বাইরে বের হয় না। ও তো আন্ডার কভারে কোথাও লুকিয়ে থাকে, কেউ ওর পরিচয় জানে না। মাঝে মাঝে ভিডিও কলে ওনার সঙ্গে কন্ট্রাক্ট হয় আমাদের, এর বাইরে কিচ্ছুই জানি না। হা 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 হা। শুনেছি মৃত্যুর আগে সবার মুখ দিয়ে সত্যি কথা বের হয়, তোর দেখছি উল্টো। এই দেখ, এটা কি তাহলে মিথ্যা? কথাটা বলে স্বাধীন তার ফোনে একটা পিক বের করে লোকটার দিকে এগিয়ে দেয়। সেখানে ছিল ইমরান শিকদার, আর দুজনেই হ্যান্ডশেক করছে। এটা দেখে লোকটা একটু ভড়কে ওঠে। পাশেই বন্দুক ছিল, স্বাধীনের দিকে তাক করে গুলি করতে যাবে। ঠিক তখনই চোখের পলকে স্বাধীন তার পায়ের নিচ থেকে একটা ছুরি বের করে লোকটার গলায় চালিয়ে দেয়। লোকটা এখনও স্বাধীনের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে যে পরপারে চলে গেছে এটা কেউ বুঝতে পারবে না। নিমিষেই দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে খানিকটা দূরে গিয়ে পড়ে। রক্ত ফুলকি দিয়ে বের হতে লাগে। স্বাধীনের মুখে রক্তের স্রোত আসতে লাগে। আশেপাশে অনেক ছেলে মাটিতে লুটিয়ে রয়েছে। কেউ হয়তোবা মারা গেছে, কেউ হয়তোবা এখনো জীবিত আছে, আদমরার মতো পড়ে আছে। স্বাধীন মুখ থেকে এখনো মাস্ক খোলেনি। এটা স্বাধীনের পার্মানেন্ট একটা পোশাক বললেও চলে। সবাই এখন আতঙ্কে রয়েছে। তারপর সেই গোডাউন ঘর থেকে বের হয়ে যায় স্বাধীন। শুধুমাত্র ট্রিপল লাইনের ওইখানে থাকা একজনের ফোন বের করে ফোন করে। শুধুমাত্র ইমার্জেন্সি বলে ফোন কেটে দেয়। যদি কেউ বেঁচেও ফেরে তাহলে কেউ আর দ্বিতীয়বার এই লাইনে আসবে না। স্যার প্লিজ স্যার, চাকরিটা আমাকে দিন, অনেক প্রয়োজন। না খেতে পেয়ে আছি, পড়ালেখার জন্য অনেক টাকার দরকার। টিউশনই করাতাম, তারা না করে দিয়েছে। তারা শহর থেকে চলে যাবে অন্য শহরে। তার জন্য আমি শুনেছি আপনার এই রেস্টুরেন্টে লোক লাগবে। প্লিজ আমাকে নিয়ে নেন। লোক লাগবে তা ঠিক, বাট তোর পোশাক অধিক দেখে তো মনে হচ্ছে অনেক নোংরা। পোস্ট দিতে থাকিস। তোর মতো যদি একটা ছেলে ওয়েটার হিসেবে রাখি তাহলে আমাদের রেস্টুরেন্টের নাম বদনাম হবে। তো তুই অন্য কোনো জায়গা দেখ। প্লিজ স্যার, দয়া করেন, আমার জবটা অনেক অনেক দরকার, প্লিজ। কথাটা বলে স্বাধীন ম্যানেজারের পা জড়িয়ে ধরে। ম্যানেজার কি করবে বুঝতে পারে না। স্বাধীনের যে পোশাক আশাক এটা দেখে কোনো একটা রেস্টুরেন্টে চাকরি দিবে এটা হয়তো অসম্ভব। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রেস্টুরেন্টের মালিকের। স্বাধীন পাকে জড়িয়ে ধরতে দেখে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, রেস্টুরেন্টের কি হয়েছে? এইখানে এত সমাগম কেন? আর ওই ছেলেটা তোর পা ধরে আছে কেন রে? স্যার দেখুন না, সে কখন থেকে চাকরির জন্য এসেছে, কিন্তু ওর পোশাক আশাক দেখে আমার মনে হচ্ছে রাস্তাতে থাকে, বস্তির একটা ছেলে। ওকে চাকরি দেওয়া যাবে না, এটা আমাদের রেস্টুরেন্টের মান সম্মান নষ্ট হবে। আচ্ছা, তুই তোর কাজে যা, আর এই যে ছেলেটা, তুমি এদিকে আসো। তারপর স্বাধীন রেস্টুরেন্টের মালিকের দিকে এগিয়ে যায়। তোমার কি চাকরি লাগবে? দেখে তো মনে হচ্ছে অনেক গরিব ঘরের ছেলে। তোর রেস্টুরেন্টে কেন, অন্য কোনো চাকরি করলেও তো পারো। আসলে স্যার, শুনেছি আপনাদের এখানে পার্ট টাইম কাজে নেবে। অন্যান্য প্রতিষ্ঠান তো পার্ট টাইমে কাজের জন্য রাখে না, তার জন্যই আর কি। পার্ট টাইম কাজ করবে না কেন? দিনভর কি বখাটেগিরি করে বেড়াও? না স্যার, আপনি ভুল ভাবছেন। আসলে আমি একটা কলেজে পড়ালেখা করি, ওইখানের ফিস আর খাবার খরচ জোগাড় করার জন্য চাকরি করছি। কিন্তু কেউ তো আর পার্ট টাইম কাজে রাখতে চায় না, তার জন্য আপনাদের এইখানে আসা। আচ্ছা, তুমি ভিতরে আসো, কেবিনে আমি দেখছি কিছু একটা করা যায় কিনা। কথাটা বলে রেস্টুরেন্টের মালিক স্বাধীনকে ডিম দিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। তারপর সোজা তার কি ভেঙে চলে যায়। স্বাধীন পিছু পিছু আসতে লাগে। তারপর কেবিনে গিয়ে রেস্টুরেন্টের মালিক একজনকে ডাক দেয়।
স্বাধীনকে জবের সব ফর্মালিটি পূরণ করতে বলে। স্বাধীন অনেক খুশি হয়। রেস্টুরেন্ট থেকে পোশাক দেওয়া হয়, সেটা পরে আসতে হবে, এটা বাধ্যতামূলক। মাথার চুল উস্কো খুস্কো ছিল স্বাধীনের, সে সেইগুলো কাটার কথা বলে। তারপর স্বাধীনকে দেখে রেস্টুরেন্টের মালিকের অনেকটা মায়া লাগে, তাই সে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। স্বাধীন টাকাগুলো পেয়ে অনেকটা খুশি হয়ে তার বাসাতে বিন্দুমাত্র চাল ছিল না, রান্না করে খাবে তার কাছে একটাও টাকা ছিল না। এই টাকাগুলো দিয়ে সে অনায়াসে চলতে পারবে এই কয়েকটা দিন বেতন পাওয়ার আগ পর্যন্ত। তারপর সোজা একটা সেলুনে চলে যায়। সেদিন চুল কেটে ফ্রেশ হয়ে বাজারে যায়, কিছু চাল ডাল আর সবজি কিনে বাসায় আসে। বাসা বলে ভুল হবে, বস্তির একটা পরিত্যক্ত বাড়ি। ওই, তোমার এত কষ্ট করতে হবে? তোমাকে তো কত করে বললাম আমাকে বিয়ে করে নাও, তোমার যা ইচ্ছা তাই করবে। আমি কাজ করব, তুমি তা ওড়াবে। তুমি লেখাপড়া করতে চাও, করবে, সমস্যা নেই, আমাকে বিয়ে করো। কিন্তু তুমি তো আমার প্রস্তাবে রাজি হচ্ছ না। কিসের এত অ্যাটিটিউড তোমার? চুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল স্বাধীন। হঠাৎ পাশ থেকে একটা মেয়ে কথাগুলো বলে ওঠে। স্বাধীন সেই দিকে তাকিয়ে দেখে সাথী দাঁড়িয়ে আছে। দেখো, আমি একবার তোমাকে বলেছি এটা কোনোভাবে সম্ভব না, তো আমার পেছু পেছু আর ঘুরবে না। তুমি অনেক সুন্দর দেখতে, আমার থেকে হাজার হাজার গুণ ভালো ছেলে পাবে। জীবনে আমার সঙ্গে জড়িয়ে অযথা তোমার লাইফটা নষ্ট করতে চাই না আমি। আমার তো বেটার কাউকে লাগবে না, আমার চোখে রাখবে তুমি। যদি রাজি থাকিস তাহলে চল কাজী অফিসে দুজনে বিয়ে করে নি। আমি কাজ করব, সুখে থাকবি তুই, আমি কাজ করব আর তুই বাসায় থাকবি। দেখ, রাগ উঠাস না, গায়ে ভালোই ভালোই বলছি, চলে যায় এখান থেকে। স্বাধীনের কঠোর গলার বলা কথা দেখে সাথী ভয় পেয়ে যায়। সেখান থেকে দৌড়ে চলে যায় আর রুমে গিয়ে খাটে শুয়ে আনমনে ভাবতে লাগে সাথী। তোকে তো আমি আমার করবই, যেভাবেই হোক আমি তোকে আমার করবই, শুধু সময়ের অপেক্ষায় আছি। কথাটা বলেই মুচকি হাসতে লাগে সাথী। অন্যদিকে স্বাধীন রান্নাবান্না শেষ করে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ফোন হাতে নিয়ে দেখে রাত 11টা বেজেছে। তারপর টেবিলে যায়, বই বের করে পড়তে লাগে স্বাধীন। পড়তে পড়তে রাত তখন অনেকটা গভীর হয়। তখন খাটের নিচ থেকে একটা ছোট্ট বক্স বের করে বক্সের মধ্যে কালো একটা প্যান্ট, কালো একটা জামা আর মাস্ক, সেগুলো একটা পুটলিতে করে দরজা লাগিয়ে দিয়ে স্বাধীন বস্তির বাহিরে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটছিল। পুরো শহরটা ঘুমে আচ্ছন্ন। যে শহরটা দিন হলেই মানুষের সমাগম দিয়ে পুরো হয়ে যায়, সেই শহরটা এখন নীরব। হাঁটতে হাঁটতে স্বাধীন একটি পার্কে যায়। তারপর তার হাতে থাকা পুটলিটা বের করে পোশাক পরিধান করে নেয়। স্বাধীন পোশাক পরিধান করার শেষ হলে এই পাশ ওই পাশ দেখতে লাগে স্বাধীন, কিন্তু কেউ নেই। হঠাৎ পার্কের সামনে একটি গাড়ি থামানোর শব্দ পায়। স্বাধীন গাছের আড়াল হয়, দেখে অনেকগুলো ছেলে একটা মেয়েকে ধরে নিয়ে এই দিকে আসছে। মেয়েটা অনেক চিৎকার করছে, কিন্তু তার মুখে হাত চেপে ধরেছে। কে কোথায় আছো? বাঁচাও, 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 এই বদমাইশ ছেলেগুলো আমাকে শেষ করে ফেললো, বাঁচাও। মেয়েটার কণ্ঠস্বর কি রকম জানি চেনা চেনা লাগে স্বাধীনের। ধীরে ধীরে ছেলেগুলো স্বাধীনের কাছে আসতে লাগে। লাইটের আলো মেয়েটার মুখে পড়ে, স্বাধীন চমকে ওঠে। এটা সাথী। তারপর ছেলেগুলো সাথীকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগে। জঙ্গলে নিয়ে গিয়ে সাথীকে ছুঁড়ে মারে। দেখেন, আমি আপনাদের বোনের মতো, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আপনাদের কি ক্ষতি করেছি বলেন? আরে সুন্দরী, তুই তো কোনো ক্ষতি করিসনি, তোর সৌন্দর্যই ক্ষতি করেছে। তোর আর এত রাতে বাইরে একা একা কি করছিলি? কোনো ভালো মেয়ে কি এত রাতে বাইরে দিয়ে ঘোরাফেরা করে? অবশ্য পতিতা নিশ্চয়ই। সবাই তো টাকার বিনিময়ে ভোগ করে, আমরা না হয় একটু বিনিময়ে ভোগ করলাম। কি বলিস তোরা? কথাটা বলে ছেলেগুলো হাসতে লাগে। সাথী ধীরে ধীরে পেছনে যেতে লাগে হামাগুড়ি দিয়ে। হঠাৎ একটা ছেলে লাফ দিয়ে এসে সাথী, অন্য একটা ছেলে এসে দুপা চেপে ধরে। একটা ছেলে সে সাথীর বুকের উপর বসে, তারপর সাথীর আপত্তিকর স্থানগুলোতে হাত দিতে লাগে। ওপাশ থেকে আরো অনেক ছেলে দাঁড়িয়ে এসব দেখছিল আর নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। অন্যদিকে স্বাধীন গাছের পিছু থেকে দাঁড়িয়ে এসব দেখছিল আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলো সাথীকে নিয়ে মাতলামি করছিল। হঠাৎ মানুষের ছায়া পড়ে তাদের মুখের উপরে। পিছনের দিকে তাকিয়ে দেখতে পাই শুধু একটা কালো অবৈ ছায়া। স্বাধীন তাদের দিকে আরেকটু এগিয়ে আসলে ওরা ভালো করে দেখতে পায়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আর তোর সাহস কি করে হয়? আমরা এনজয় করছি আর তুই এসে আমাদের সামনে দাঁড়িয়ে আছিস? তুই কি আমাদের চিনিস না? আমাদের দেখলে এই শহরের নামি দামি সব লোকেরা ভয়ে
তাদের প্যান্টের পেশাব করে ফেলে, আর তুই সেখানে আমাদের দিকে দাঁড়িয়ে আছিস। যা এখান থেকে। আরও যদি এনজয় করতে ইচ্ছে হয় তাহলে আমরা খেয়ে দিয়ে চলে গেলে তুই আসিস, খেয়ে নিস। এখন যা এখান থেকে। রাগ ওঠাস না, মাথাতে এমনিতেই কিন্তু কাজ করতে দিচ্ছে না, মাথায় রাগ উঠে আছে। স্বাধীন তাদের কথায় কোনো কর্ণপাত দেয় না, অনবরত গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আসতে লাগে। ততক্ষণে ছেলেগুলো ভালোভাবে বুঝতে পারে এটা কেউ নয়, স্বয়ং SM, যে যাকে কিনা এই শহরের লোকেরা নায়ক নামে চেনে। আরে বস দেখুন না, KSMJ এর হাত থেকে কেউ বাঁচাতে পারে না। জীবন যদি বাঁচাতে চান এখান থেকে পালান। কথাটা বলে ছেলেটা স্বাধীনের সামনে দিয়ে চলে যায়। সবাই হাসতে লাগে ছেলেটার যাওয়া দেখে। আরে তোর নাম তো অনেক শুনেছি তুই নাকি একাই পুরো ব্যাংকে নিমেষে মেরে ফেলিস। তা আমরা দেখছি এখানে কতজন, 22 জন পারবি আমাদের সঙ্গে। আর ওই হারামজাদা তো বলো তাকে থেকেই সব কাজে গেলে আগে থেকেই কোনো না কোনোভাবে কেটে পড়ে। সালা তোকে দেখে ভয় পেয়েছে একটা মানুষকে দেখে। সরি, তুই তো আবার সামান্য মানুষ নয়, SMS যে সবার আইডল। কথাটা বলেই ছেলেগুলো নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগে। এটা দেখে স্বাধীন কোনো উপকার কথা বলে না, অনবরত তাদের কর্মকাণ্ড দেখে চলেছে। দেখ, যদি নিজের জীবন বাঁচাতে যাস তাহলে এইখান থেকে চলে যা। তোর মতো SMS যে কে দেখে আমরা বিন্দুমাত্র ভয় পাই না। আমার তো একই প্রশ্ন। তোরা যদি বাঁচতে চাস তাহলে মেয়েটাকে ছেড়ে চলে যাও। ওই ছেলেটার মতো যদি চাস যে নিজের জীবন নিয়ে নিজের ফ্যামিলির কাছে আর যাবি না, তাহলে আয়। এই তোরা দেখছিস কি? তাকিয়ে তাকিয়ে ধর সালাকে, ওকে মেরে গাছে বেঁধে রাখবো, তারপর ওর সামনেই এই মেয়েটাকে ফোক করব, দেখি ও কি করতে পারে আমার। ছেলেটার কথা শুনে সেইখানে থাকা দুইটা ছেলে স্বাধীনের দিকে এগিয়ে আসে মায়ের জন্য। স্বাধীন প্যান্টের দুই পকেটে হাত ঢুকিয়ে দিয়ে তাদের প্রত্যেকটা মায়েরকে প্রতিহত করতে লাগে। সালারা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? যা গাড়ি থেকে মহসিন মালটা নিয়ে আয়। SMS কে পেয়েছি, ওকে মারতে পারে, এলে বসের কাছে নিয়ে গেলে আমাদের অনেক টাকা দেবে। কথাটা শুনে সেখানে থাকা আরও অনেক পেলেরা দৌড়ে পার্কের বাইরে চলে যায়। গাড়ি থেকে বন্দুকার হাতে করে রামদা নিয়ে আসে স্বাধীনকে মারার জন্য। এসব দেখে স্বাধীন একটু বাঁকা হাসি দেয়। আচ্ছা, তুই কি আদেও SMS শুনেছি ও নাকি অনেক বুদ্ধিমান? তাহলে কি করে আমাদের সামনে একা লড়াই করবে? তুই তো অনেক সুযোগ দিলাম, একবার পালিয়ে যেতে পারতি, কিন্তু তুই বানাবি না, আবার হারছিস। তোর প্রতি কোনো ভয় নেই? যে কিনা মৃত্যু নিয়ে প্রতিনিয়ত খেলা করে, তাহলে তার আবার মৃত্যুর কিসের ভয়? তাই এখন তোদের অনেক সুযোগ দিয়েছি বাঁচার, কিন্তু আর নয়। স্বাধীনের কথা শুনে ছেলেগুলো রামদা নিয়ে স্বাধীনকে মারতে চলে যায়। ছেলেগুলো স্বাধীনকে কোপানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই স্বাধীন দুই হাত পকেটে ঢুকিয়ে তাদের প্রত্যেকটা মায়েরকে প্রতিহত করতে লাগে। হঠাৎ একটা ছেলে স্বাধীনের হাতে রামদা দিয়ে কোপ দিতে যাবে, ঠিক তখনই স্বাধীন প্রতিহত করে, কিন্তু একটু পরিমাণ হাতে ছোঁয়া লাগে, এতে রক্ত বের হতে লাগে। এটা দেখে সেখানে থাকা সবাই হাসতে লাগে। ছি 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 ছি, তোকে মারার জন্য আন্ডারওয়ার্ল্ডের সব ড্রন্ট একত্র হচ্ছে, আর তুই কিনা সামান্য একটা জ্ঞানের সামনে মারা গেলি। তাহলে আন্ডারওয়ার্ল্ডের ড্রোনটা তোকে দেখে এত ভয় পাই কেন? কিছুই তো বুঝতে পারছি না। এই তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? মারোকে। যদি মারতে পারিস তাহলে আমাদের নাম আন্ডারওয়ার্ল্ডে অনেক বড় অক্ষর লেখা থাকবে, যেখানে সব ডিলার একত্র হচ্ছে মারার জন্য একজনকে, সেটা কিনা আমি মেরে ফেলেছি। কত না খুশি হবে যদি শুনতে পারে বাবা। কথাটা বলেই ছেলে তার বাবাকে ভিডিও কলে, অন্যদিকে ছেলেটার বাবা তার মতো আরেকটা মেয়ের সঙ্গে ফুর্তি করতেছিল। অন্যদিকে ছেলেটার বাবা হঠাৎ ভরকে ওঠে, ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে ছেলের নাম দেখে একটু স্বাভাবিক হয়, তারপর পোশাক পরিধান করে সোফায় গিয়ে বসে পড়ে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ছেলেটা হেসে বলে, বাবা বাবা দেখো, ওই দেখো, এই SMS যাকে কিনা মারার জন্য আন্ডারওয়ার ড্রনেরা একত্র হচ্ছে, আর সে দেখো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে মারার জন্য আমার ছেলেগুলো উত্তর পাচ্ছে কে আগে মারবে। এর মতো সামান্য একজনকে মারার জন্য সবাই একত্র হচ্ছে। ফোনটা SM যেদিকে নিতে ছেলেটার বাবা বসা থেকে উঠে পড়ে, কারণ স্বাধীনের হেয়ার স্টাইল দেখে সে চিনতে পারে এটা অরিজিনাল SM। যে ফোনের ওই পাশ থেকে উচ্চস্বরে বলতে লাগে, যদি নিজের জীবন নিয়ে বাঁচতে চাস তাহলে ওইখান থেকে এখনই পালিয়ে আয় বাবা। ছি বাবা ছি,
তুমিও ভয় পাচ্ছ সামান্য একটা ছেলেকে দেখে? ওকে তো মারতে আমার 2 মিনিটও সময় লাগবে না। ওয়েট, তুমি ভিডিও কলেই থাকো, আমি তোমার সামনেই ওকে মারছি। তুমি একটু রিপোর্ট করো, এইটা আবার আন্ডারওয়ার্ল্ডের সবাইকে দেখাবে। আমার ছেলে এসএমএসকে যে মেরেছে, তখন তোমার গর্ভে বুক ফুলে যাবে। তোকে আমার বুক ফুলাতে হবে না। এখন বলছি, ভালোই ভালোই ওকে ছেড়ে দিয়ে চলে আয়। আমরা এমনিতেই সবাই একত্রিত হচ্ছি না। ওকে মারার জন্য ওর মধ্যে কিছু না কিছু একটা আছেই। ছেলেটা তার বাবার কথায় কোনো উত্তর দেয় না। ফোনটা একটা গাছের সঙ্গে লাগিয়ে হাতে রামদা নিয়ে এগিয়ে যেতে লাগে স্বাধীনকে মারার জন্য। স্বাধীনকে আঘাত করতে যাবে, ঠিক তখনই পাশের একটা ছেলের হাত ধরে মোচড় দিয়ে তার সামনে দাঁড় করে। ছেলেটার আঘাত তার লোকের মাথায় গিয়ে পড়ে। নিমিষেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এইটা দেখে সবাই খানিকটা অবাক হয়ে সামনে থাকা ছেলেটাও এটা দেখে আরও রেগে যায়। তারপর ছেলেগুলো সবাই একত্রে স্বাধীনকে আক্রমণ করে। নিমিষে স্বাধীন যেন এক অন্যরকম রূপ ধারণ করে। প্যান্টের ভিতর থেকে একটা গুলি বের করে ঠাস ঠাস করে গুলি করতে লাগে সবার মাথা বরাবর। একটাও নিশানা বঞ্চিত হয় না মাথার খুলি থেকে। সবাই মাটিতে লুটিয়ে পড়ে। সবার মৃতদেহ মাটিতে লুটিয়ে রয়েছে, শুধুমাত্র ছেলেটার বাদে। চোখের সামনে সবার মৃত্যু দেখে ছেলেটা অবাক হয়ে যায়। যাকে কিনা কিছুক্ষণ আগে সামনে একটা লোক মনে হচ্ছিল, তাকে এখন মাফিয়া থেকেও বড় কিছু মনে হতে পারে। বুঝতে পারে তার মৃত্যু অনিবার্য। স্বাধীনের পায়ের কাছে গিয়ে 2 হাত জোর করে বলতে লাগে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি জানতাম না আপনি এত ভয়ঙ্কর। আমি নিজের অজান্তেই ভুল করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দেন। ক্ষমা? তাও আবার আমার কাছ থেকে? এটা আশা করা একদমই বোকামি। বাট একটা শর্ত আছে। তোকে ছেড়ে দেব জীবিত, একদম তোর বাবার কাছে রেখে আসবো। কি শর্ত? আমি আপনার 1000টা শর্ত রাজি আছি। ওইটা তুই পারবি না, তোর বাবাকে লাগবে। ওয়েট। কথাটা বলেই স্বাধীন গাছের কাছে যায়। ফোনটা হাতে নেই। ও পাশ থেকে লোকটা বলতে লাগে, দেখ এসএম, তোর কিন্তু ভালো হবে না। ভালোই বলছি, আমার ছেলেকে ছেড়ে দে তুই। তা না হলে তোর এমন মৃত্যু দিব যা দেখে পৃথিবীর সবাই কেঁপে উঠবে। তোর ছেলে আমার সামনে, একটা ট্রিগার চাপলেই তোর ছেলের মাথার খুলি উপরে করে গুলি বের হয়ে যাবে। আর তুই আমার সামনে বড় বড় উঁচু গলায় কথা বলিস? আচ্ছা সরি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। কি চাও? শর্ত বললে আমাকে বলো, আমি তা হারে হারে পূরণ করব। ইমরান শিকদার কোথায়? আর এখন কোথায় পাওয়া যাবে তাকে? SM যে ভোর থেকে ইমরান শিকদারের নাম শুনে খানিকটা ভরকে যায়। ছেলেটার বাবা নিজেকে সামলে নিয়ে বলে, দেখ, তুই যার খোঁজ করছিস তার সম্পর্কে আমরা কেউ জানি না, আর জানলেও তোকে বলবো না। না, হলো না আমার। তোর ছেলেকে গুলি করতেই হবে। এখন তোর ইচ্ছা, নিজের জীবন চাস নাকি ইমরান শিকদারের কোথায় থাকে সেটা আমাকে বলবি। দেখ, আমি যদি ইমরান শিকদারের লোকেশন তোকে দেই, আমি তাহলে 1 সেকেন্ডও বাঁচবো না। কথাটা বলতে দেরি হতে না হতেই স্বাধীন ছেলেটার মাথায় গুলি চালিয়ে দেয়। গুলিটা মাথার খুলির এফর ওফর হয়ে যায়। বড় বড় করে তাকিয়ে থেকে জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্বাধীন ফোনটা কেটে দেয়। এটা দেখে ফোনের ওই পাশে থাকা ছেলেটার বাবা চিৎকার দিয়ে ওঠে, না, এটা হতে পারে না এসএম, যে তুই মৃত্যুর খুব সন্নিকটে। তোর মৃত্যু দেখে যেন সবাই ভয়ে কেঁপে ওঠে। তুই আমার সোনার টুকরো ছেলেকে মেরেছিস। ছেলেটার বাবা চিৎকার দিয়ে কথাগুলো বলে অন্যদিকে হেঁটে যেতে লাগে। অন্যদিকে সাথী যে সেখানে আর নেই। সেখান থেকে দৌড় লাগে পার্কের বাইরে চলে আসে। পার্কের বাইরে এসে সোজা তার বস্তিতে চলে যায়। অন্যদিকে স্বাধীন শহরটা ঘুরে ঘুরে দেখতে লাগে আর ভাবতে লাগে, আচ্ছা, সাথে কি তাহলে আমাকে সন্দেহ করলো? আমার পিছু নিয়েছিল কি? না হলে সাথী তো ওই রকম মেয়ে না। এত রাতে বাহিরে আবার ওর কি কাজ? কথাটা স্বাধীনের মাথায় প্রশ্ন তুলে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পাশ দিয়ে রাস্তা দিয়ে এক এক করে 10টা কালো গাড়ি যেতে লাগে। স্বাধীন ওই দিকে তাকায়। একসঙ্গে এতগুলো গাড়ি আবার কি কাজ? প্রশ্ন স্বাধীনের জাগে। তাই সে গাড়িগুলোর পিছু করে, কিন্তু তার কাছে কোনো গাড়ি না থাকে। নিমিষেই গাড়িগুলো হারিয়ে ফেলে। কিন্তু তার মাথায় এখনো প্রশ্ন, এতগুলো গাড়ি আবার এত রাতে কি কাজ? কথাগুলো ভাবতে ভাবতে আবার হাঁটতে লাগে। সে হঠাৎ করেই দেখতে পায় গুলির শব্দ। যেদিক থেকে গুলির শব্দ এসেছে সেই দিক অনুসরণ করে স্বাধীন এগোতে লাগে। দেখতে পাই একটা পরিত্যক্ত গোডাউন ঘর, যেটা আজ থেকে প্রায় 3 বছর ধরে নষ্ট পরিত্যক্ত হয়ে রয়েছে। গোডাউন ঘরের আরেকটু কাছে যেতে দেখে গোডাউন ঘরে গেটের সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে।
স্বাধীন বুঝতে পারে নিশ্চয়ই কোনো বড়সড় মাফিয়া হবে, না হলে তো আর এতগুলো লোক গেটের সামনে দাঁড়িয়ে থাকবে না, তাও আবার বন্দুক হাতে নিয়ে। তাই সেই দিকটা আর না এগিয়ে গোডাউন ঘরের পিছনের দিকে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে স্বাধীন। তারপর লুকিয়ে লুকিয়ে গোডাউন ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পাই পুরো গোডাউন ঘর লোকজনে দিয়ে ভর্তি, প্রত্যেকের হাতে বন্দুক। তাদের সামনে সবাই বসে আছে 4-5 জন লোক। তারা ড্রিঙ্কস করছে আর নিজেদের মধ্যে কি যেন বলাবলি করছে। স্বাধীন দূর থেকে কিছুই শুনতে পায় না, তা সে পেছনের দিক দিয়ে যেতে লাগে তাদের কাছে। যেতে যেতে হঠাৎ করে একটা লোহার পাইপের সঙ্গে ধাক্কা লাগে, পাইপটা পড়ে যায়। খট করে সবাই ওদিকে থাকে, কিন্তু স্বাধীন নিমেষেই সেখান থেকে সরে যায়। আরেকটি কাছে গিয়ে সবার কথোপকথন শুনতে লাগে। শুনছি দিন দিন নাকি এই শহরের এক আতঙ্কের নাম SMG। কে এই SM যার কথা শুনলে সবাই জয়ধ্বনি লাগে? আসলে ভাই SMJ হলো গরিবের বন্ধু, তাই সবাই তাকে অনেক শ্রদ্ধা করে আর ভালোবাসে। আমি আবারও শুনতে পেয়েছি যে এই SMJ নাকি আমাদের বস ইমরান শিকদারকে খুঁজছে, সবার কাছে তার সম্পর্কে জানতে চেয়েছে, কিন্তু সে তো জানে না ভালো করে। ইমরান শিকদার হলো আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। তার সম্পর্কে কেউ কিছু বললে দূরে থাকার মুখোশও যদি ওর নাম বের করে, সে এই পৃথিবী ছেড়ে উপর পড়ে চলে যায়। জি বস, আপনি ঠিকই বলেছেন, বাট ইমরান শিকদারকে কি করে চেনেন? ওই SMJ ওর মতন চুনোপটির কি ক্ষতি করেছে ইমরান শিকদার? বস, আমি তো ভাবতেও পারছি না ইমরান শিকদারের কিছু লাগছে কেন। ঠিক তখনই সেখানে থাকা সবার বস, যার নাম ইমরান শিকদার রয়েছে, গ্যাংস্টার, তার ফোন কাঁপতে লাগে। গ্যাংস্টার ফোন তার পকেট থেকে বের করে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখছি শয়তানের নাম না নিতেই শয়তান সন্তান বের হয়ে আসছে। হঠাৎ সবাই গ্যাংস্টার অনেক কথা শুনি ওনার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই গ্যাংস্টার 1 ফোনটা রিসিভ করে দেখতে পায় ভিডিও কল। তারপর গোডাউন ঘরে থাকা বড় স্ক্রিনে অর্থাৎ বিগ টিভিতে সে ভিডিও কলটা ট্রান্সফার করে কথা বলতে লাগে। বস, হঠাৎ অসময়ে ফোন করছেন যে? আর আপনার ওখানে তো প্রায় রাত 3টা বাজে, তাহলে এত রাতে ফোন করেছেন, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে, শুনছি বাংলাদেশে কি যেন নাম SMJ, ওনা কি তোর গ্যাংয়ের সবাইকে এক এক করে মারছে আর সবার কাছে আমার সম্পর্কে জানতে চাচ্ছে। একটাবার তো তুই সেই খবর আমাকে দিলি না, আমি অন্য আরেকজনের কাছ থেকে শুনতে পারলাম। বস, ওর মতো চুনেভূতি রাস্তা দিয়ে সবাই মাতাল হয়ে যখন হাঁটতে লাগে, তখন আমাদের ছেলেপোলা ওর উপর আক্রমণ করে। তার SMJ-কে প্রতিঘাত করতে পারে না। ওর মতো চুনাপতির খবর আপনাকে দেব, একটু ওয়েট করেন, আমি সবাইকে লাগিয়ে দিচ্ছি। যেভাবেই হোক ওর SMJ-কে বের করে আনবো, ও যেই গর্তে লুকে থাকুক না কেন। দেখ, এমনিতেই পুরো আন্ডারওয়ার্ল্ডে আমার শত্রু দিয়ে ভর্তি, তাই লন্ডনে সেই গা চাপা দিয়েছি। তারপরেও পুরো বিশ্বে আমার লোক সরিয়ে সিটি রয়েছে, তাদের কাছ থেকে সর্বনীয় আমি ইনফরমেশন পাই। আচ্ছা, যা করার তাড়াতাড়ি করিস, আমি এখন ফোন রাখি। এদিকে স্বাধীন সবকিছুই শুনতে পারে তাদের কথোপকথন, আর জেনে যায় যে ইমরান শিকদার লন্ডনে রয়েছে। তার ফোন রেখে দিতে গ্যাংস্টার 1 চিৎকার দিয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, ওই তোরা সবাই লেগে যা, ওই SMJ-কে যে করেই হোক বের করে আনবি আগামী 24 ঘন্টার মধ্যে। বসের কিন্তু কড়া নির্দেশ, এটা কিন্তু অমান্য করা যাবে না। ওকে বস, তাহলে আমাদের অল্প কিছু সময় দিন, আমরা যে করেই হোক SMJ-কে বের করে নিয়ে আসবো, ও যদি গর্তেও লুকিয়ে থাকে। কথাটা বলে সেখানে আর এক মুহূর্ত না থেকে গ্যাংস্টার 1 এর লোকেরা বের হয় স্বাধীনকে খোঁজার দিকে। এদিকে ওরা জানবে কি করে স্বাধীন তাদের ডেরাতেই রয়েছে। তাদের সব পরিকল্পনা জানতে পারে। তারপর স্বাধীন সেখান থেকে কোনো মতে বের হয়ে পার্কে গিয়ে তার পোশাকগুলো খুলে নতুন পোশাক পরে নেয়, কেউ যেন আর তাকে চিনতে না পারে। তারপর পুটলিটা নিয়ে চলে যেতে লাগে। হঠাৎ অনেকগুলো গাড়ির শব্দ হয়। স্বাধীন বুঝতে পারে হয়তোবা ওই ছেলেগুলো বের হয়েছে তাকে খোঁজার জন্য। স্বাধীন এটা বুঝতে পারে যে এখন যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে নির্ঘাত ওই ছেলেগুলো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই পাশে তাকিয়ে দেখে ফুটপাত শুয়ে আছে অনেক ফকির। স্বাধীন সেখানে গিয়ে তাদের পাশে শুয়ে পড়ে, তাদের গায়ে থাকা কাঁথায় নিজেকে নিজের গায়ে নেয়। তারপর হরন করে পাশ দিয়ে গাড়িগুলো চলে যায়। একটু পর স্বাধীন উঠে গা ঝেড়ে চলে যায় তার গোপন আস্থানা নাই জঙ্গলের ভিতর, যা আজ পর্যন্ত কেউ জানে না। জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে একটা গুহায় যায়। গুহার ভিতরে থাকা পাথরটা সরালে একটা অন্যরকম জগৎ।
যেটা স্বাধীন প্রায় 15 বছর হলো রিসার্চ করেছে ইমরান শিকদারকে নিয়ে। তারপর স্বাধীন লন্ডনের আইন সম্পর্কে জানতে লাগে। যদি প্রকাশ্যে কাউকে খুন করা হয়, ওইটা যদি অন্য কোনো দেশের নাগরিক হয়, তাহলে তাকে গুলি করে মৃত্যুদণ্ড সাজা। স্বাধীন ভাবতে লাগে, যদি ওইখানে গিয়ে ইমরান শিকদারকে অ্যাটাক করে, তাহলে অনেকজনকে মারতে হবে। এটা যদি কেউ দেখে ফেলে, তাহলে তো নিশ্চয়ই মৃত্যু। আর বাংলাদেশে হয়, তাহলে তো আর কেউ দেখবে না, আর এসবের কথা জনসম্মুখে কেউ আনবে না। তাই ভাবতে লাগে, নিউ ইয়র্কে যেহেতু এত আইন, তাহলে ইমরান শিকদারকে যেভাবেই হোক আমাকে দেশে আনতে হবে। কিভাবে যে ওকে দেশে আনবো? তারপর স্বাধীন রিসার্চ করে বের করেছিল তার খুঁটিনাটি দেখতে লাগে। তার মধ্যে অন্যতম হলো ইমরান শিকদার প্রায় চট্টগ্রাম বন্দরে আসে তার মিসাইল প্রস্তুত করার জন্য, RDX লগে সেটাই নিতে। আর RDX সরকারের চোখে ফাঁকি দিয়ে উগান্ডা, নাইজেরিয়া দেশগুলো থেকে আসে বাংলাদেশে, সেটা আবার ইমরান শিকদার নিজ হাতে আমেরিকায় নিয়ে যায়। তারপর খোঁজাখুঁজি করে আর অনেক কিছু দেখতে লাগে। এগুলো মাস্টারমাইন্ড হলো গ্যাংস্টার 2, যার কাজ বন্দর থেকে চোরাচালানি করা, দেশের অনেক গুরুত্বপূর্ণ বস্তু বিদেশে পাচার করা। সরকার অনেক তাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু প্রতিনিয়ত তাকে ধরতে অক্ষম হয়েছে। কারণ যাদেরকে ধরতে বলা হয়, তারা গ্যাংস্টারের কাছ থেকে অনেকগুলো টাকা খেয়ে বসে থাকে, আর কথার উপরে আর কোনো কথা বলে না। তারপর স্বাধীন গ্যাংস্টার 2 এর সম্পর্কে অনেক খুঁটিনাটি জানতে লাগে। হঠাৎ দেখতে দেখতে দেখা তার একটা মেয়ে আছে। গ্যাংস্টার 2 তার মেয়ের জন্য অনেক কিছু। ধরতে গেলে গ্যাংস্টার 2 এর জীবন হলো তার মেয়ে। তারপর স্বাধীন ভাবতে লাগে, আমাকে যে করেই হোক গ্যাংস্টার 2 এর মেয়েকে পটাতে হবে। তারপর আরও তার সম্পর্কে জানতে হবে। কখন বিদেশে যায়, কখন RDX আনতে যায়, বাসা থেকে কখন বের হয়, এইসব। তাহলে তো আমাকে এই শহর ত্যাগ করতে হবে। আচ্ছা ওয়েট, আমি গ্যাংস্টার 2 এর মেয়ের সম্পর্কে সব ডিটেলস খুঁজে বের করি। তারপর স্বাধীন ইন্টারনেটে গ্যাংস্টার 2 এর মেয়েকে খোঁজ করতে লাগে। খুঁজতে খুঁজতে তার আইডিটা পেয়ে যায়। প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গেই নিচের দিকে স্ক্রল করতে দেখতে পাই গ্যাংস্টার 2 এর মেয়ে তার নিজ শহরেই থাকে, আর সেই চিরচেনা পার্কে বসে থাকা একটা পিক। তারপর স্বাধীন পিকটা বের করে সামনে থাকা ফাইল ভোটের ভিতরে টানিয়ে রাখে। স্বাধীন অনেকক্ষণ ধরে সেই গুপ্ত গুহার ভিতরে ইনভেস্টিগেশন করতে লাগে। ভোরের দিকে স্বাধীন গুহা থেকে বের হয়ে বাহিরে আসে। তারপর জগিং কিটস পরে নেয়, যেন কেউ আর তাকে সন্দেহ করতে না পারে। তারপর ব্যাগে সেই জামা কাপড়গুলো গুজে পিঠে বেঁধে নেয়। তারপর জগিং করতে যেতে লাগে বস্তির দিকে। বস্তিতে যেতে যেতে অনেকটা সময় লেগে যায়। স্বাধীনের দরজা খুলে রুমে প্রবেশ করতে স্বাধীনের সঙ্গে হুড়মুড়িয়ে সাথী রুমে প্রবেশ করে। কে তুই, আর তোর পরিচয় কি? হঠাৎ সাথীর কাছ থেকে এরকম প্রশ্ন স্বাধীন আশা করেনি। কি বলবে কিছুই বুঝতে পারে না। আমতা আমতা করতে করতে স্বাধীন বলে, মানে কি বলছো এগুলো? তুমি আমার সম্পর্কে সব তো জানো। আমি এতিম, এই পৃথিবীতে আমার কেউ নেই। জানার পরেও আমাকে এইরকম প্রশ্ন করছো কেন তুমি? সেটা আমি ভালো করে জানি, তুই এই পৃথিবীতে একা, তোর মা বাবা কেউ নেই। কিন্তু তোর চাল চলন, কথাবার্তা, রাতে বের হয়ে যাস, আসিস সকালে, এসব ভিতরে একটা সন্দেহর গন্ধ পাচ্ছি। আমি এখন ভালো ভালো সত্যি করে কথা বলবি, তুই কে? কথাটা বলতে বলতে সাথীর নজর যায় স্বাধীনের হাতের দিকে। দেখতে পেয়ে রাতে ওই ছেলেগুলো যে বাঁচাতে এসেছিল, তাকে যার হাতে ছুরিতে আঘাত করেছিল, সেই স্থানে ঠিক একই স্থানে স্বাধীনেরও হাত কাটা। এক ধ্যানে সেই দিকে তাকিয়ে থাকে সাথী। ওইটা দেখে স্বাধীন হাতটা সরিয়ে নেয়। পুনরায় সাথীকে উদ্দেশ্য করে বলে, তুমি কি আমাকে প্রতিনিয়ত খেয়াল করো নাকি? যে বলছো আমি রাত করে বের হই আর ভোরবেলা বাসায় ফিরি। হ্যাঁ, আমি প্রায় 1 মাস ধরে দেখছি তোর প্রত্যেকটা চাল চলন দেখতে পাই। প্রত্যেক দিন রাতে বের হোস আর সকালে আসিস। কালকে রাতে তোকে ফলো করেছিলাম, তুই জানিস এটা? স্বাধীন যেন না জানার ভান করে বলে, মানে তুমি আমাকে ফলো করছিলে? মানে হ্যাঁ, আমি তোকে ফলো করেছিলাম, আর ফলো করতে করতে হঠাৎ করে তুই হারিয়ে যাস। তারপর তোকে খোঁজার জন্য পার্কের ভিতরে যাই। তারপর সাথী স্বাধীনকে সব কিছু বলতে লাগে। স্বাধীন আগে থেকেই তো সব জানে। তারপরও সাথীর কথাগুলো শুনে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তার প্রতি সাথীর সন্দেহটা দূর হয়। কথাটা বলেই সাথী কান্না করে স্বাধীনকে জড়িয়ে ধরে। আসলে সাথী স্বাধীনকে ভালোবাসে। পেয়ে ছোট্ট থেকেই স্বাধীনকে এত বলার পরও স্বাধীন তাকে আপন করে নেয় না।
কারণ তাকে সর্বদাই নিজের বোনের মতো দেখে। তারপর সাথীর মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বুক থেকে সরিয়ে সাথীর চোখে থাকা জল মুছিয়ে দিয়ে বলে, আসলে আমি একটা ময়লার স্তূপ কারখানাতে কাজ করি। রাতভর কাজ করতে হয়, অনেক টাকা দেয়, তার কারণে কাজটা করি। আর হাতে যে ব্যাগটা দেখছিস না, ওর মধ্যে আমার ময়লা কাপড় চোপড় আছে। সকালের দিকে গোসল করে বাসায় ফিরি। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুই আগে বলবি না? আমাকে কি আগে একটাবার জিজ্ঞেস করেছিস যে তোকে বলবো? আসলে এই কাজটা করে কাউকে বলতে চাইনি, সবাই কেমন নজরে দেখবে আমাকে, তার জন্য। এখনো তো বুঝতে পারলি? যা, রুম থেকে এখন বের হ। তোকে আমার রুমে দেখতে পেলে আর কান্না করা অবস্থাতে সবাই অন্য কিছু মনে করবে। স্বাধীনের কথা শুনে সাথী তার মুখে একটা হাসি রেখা টেনে বলতে লাগে, কি মনে করবে রে? যা মনে করার করুক, আমি আর এই রুম থেকে বের হচ্ছি না। তারপর সাথীর হাত ধরে রুম থেকে বের করে দেয়। সাথী বড় বড় জিএসটিতে স্বাধীনের দিকে তাকায়, কিন্তু স্বাধীন সেদিকে পাত্তা দেয় না। দরজা লাগিয়ে দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলে, হাল্লা বাঁচাইলো। না জানি আজ কি হতো যদি ও আমাকে রাতে ওই অবস্থাতে দেখে ফেলতো। ও যেমনভাবে আমার এই কাটা জায়গার দিকে তাকিয়েছিল, আমি তো ভেবেই নিয়েছিলাম শেষ বুঝি আমার আসল রূপ সবার সামনে চলে আসলো। তারপর স্বাধীন খাবার দাবার খেতে লাগে। রাতে রেঁধে যাওয়া খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে কেবলমাত্র সকাল 7টা বেজেছে। তার কলেজ এখনও অনেক দেরি, তাই বিছানাতে শুয়ে গা এলিয়ে দেয়। অন্যদিকে, কিরে, তোকে যে বলেছিলাম এইবার আমার অনেক অনেক আরডিএক্স লাগবে। আমেরিকাতে একটা জঙ্গি বাহিনীর সঙ্গে আমি হাত মিলিয়েছি। ওরা আমাকে অনেক টাকা দিতে চেয়েছে, বিনিময়ে আমার কাছ থেকে প্রচুর প্রচুর আরডিএক্স চেয়েছে। আমিও তাদের সঙ্গে হাত মিলিয়েছি। এইবার আমাকে অধিক পরিমাণে আরডিএক্স দিবি। বস, বাংলাদেশের পুলিশ কিরকম তা তো জানেনই, ক্ষুধার্ত পশুর মতো। ওদের মুখে যতক্ষণ না টাকা গুঁজবো ততক্ষণ ওরা ঘেউ ঘেউ করবে। আগামী যে ডিলটা হয়েছিল, ওই ডিলে ওরা অনেক টাকা চেয়েছিল, কিন্তু অল্প কিছু টাকা দিয়ে সেখান থেকে এসেছি। এইবার যদি একসঙ্গে অধিক আগের দেখে, তাহলে অনেক টাকা চেয়ে বসবে বস। দেখ, ওদেরকে ঠান্ডা করতে পারলে সব ঠান্ডা তো ওদের মুখে যত টাকা বোঝা যায় তত টাকা গুঁজে দেয়। আমার কি টাকা পয়সার অভাব পড়েছে? আর এইসব কাজ কেউ জানতে না পারে। আর কাজটা একটু খেয়াল নিয়ে করিস। আর তুই হয়তো বা জানিস না, বাংলাদেশে আমার একটা শত্রু জন্ম নিয়েছে, যার নাম কিনা SM, যে আমি অবশ্য খোঁজ নিয়েছি ওর সম্পর্কে, এবং গ্যাংস্টার 1কে বলেছি যেভাবেই হোক ওকে মারার জন্য। আমি আশাবাদী গ্যাংস্টার 1 ওকে মেরে ফেলবে। তারপরেও তুই একটু সাবধানে কাজ করিস আর খেয়াল রেখে কাজ করিস। ঠিক আছে বস, আমি খেয়াল রেখে কাজ করব। আর আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, সেইটা নিয়ে তোকে ভাবতে হবে না, সময় মতো টাকা পেয়ে যাবি। এখন আমি ফোন রাখি। কথাটা বলেই ইমরান শিকদার ফোন কেটে দেয়। অন্যদিকে স্বাধীন লাফ দিয়ে ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। তার কলেজ 10টা থেকে। এই অল্প সময়ে সে ফ্রেশ হবে, তাই দৌড় লাগায় ওয়াশরুমের দিকে। সেখানে গিয়ে দেখে লম্বা ভিড় ঠেলে কোনো মতে ভিতরে প্রবেশ করে তারপর ফ্রেশ হয়ে বাইরে আসে। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে নিজেকে একটু পরিপাটি করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পরিপাটি বলে ভুল হবে, প্রত্যেক দিন পরে যাওয়া ঢিলেঢালা একটা শার্ট আর একটা অনেক লম্বা প্যান্ট, যা আদিম যুগের বললেও ভুল হবে। অল্প সময় থাকাতে বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু এই সময় এখানে খুব একটা রিক্সা পাওয়া যায় না, তাই শেষমেশ হাসতে লাগে। কলেজের দিকে হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট পর কলেজে গিয়ে পৌঁছায় স্বাধীন। ঘেমে তার গা ভিজে একাকার। কলেজে প্রবেশ করে ক্লাসরুমের দিকে যেতে যাবে, ঠিক তখনই পাশ থেকে একটা মেয়ে স্বাধীনকে ডাকতে লাগে। এই ডাকটা অনেকটা চিরচেনা, কারণ তাকে প্রতিনিয়ত এই যন্ত্রণাটা সহ্য করতে হয়। তারপর স্বাধীন সেই দিকে যেতে লাগে। গিয়ে দেখে নেহা একটা গাড়ির উপর বসে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে স্বাধীনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোকে এত করে বলেছি তুই এসব ছেঁড়া পাতা পোশাক পরে কলেজে আসবি না, কিন্তু তুই প্রতিদিন এই একই পোশাক পরেই আসিস। তোর জন্য আমাদের কলেজে কত মান সম্মান নষ্ট হয় থাকে তুই জানিস? ফকিন্নের বাচ্চা, তোকে এই কলেজে পড়ালেখা করতে দিয়েছে কে?
আমি বাবাকে বলে আজ বলবো তোকে যেন এই কলেজ থেকে বের করে দেয়। কথাটা শুনে স্বাধীন নেহাকে হাত জোর করে বলতে লাগে, প্লিজ আপু, এরকম করবেন না। আমার অনেক ইচ্ছা এই কলেজ থেকে পড়ালেখা শেষ করতে পারাটা। যদি এই কলেজ থেকে লাফায় লেখাপড়া করে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারি, তাহলে আমি ভালো একটা অফিসে চাকরি নিতে পারবো। প্লিজ আমাকে এরকমভাবে কলেজ থেকে বের করে দিবেন না। আমি দুঃখিত, আর আসলে আমার কাছে টাকা নেই। থাকলে আমি নতুন পোশাক পরে তবেই আসতাম। তোকে আসতে বলে কে? তুই কলেজ থেকে চলে যা, তোকে যেন আর আমি আমার চোখের সামনে আর এক মুহূর্তও না দেখি। কথাটা বলেই নেহা তার বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করতে লাগে। অন্যদিকে স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায় নেহার কাণ্ড কারখানা দেখে। আসলে সে প্রতিদিনই তো অপমান করে, কিন্তু আজকে যে কথাটা বলল তাকে এই কলেজ থেকে বের করে দেবে। কারণ স্বাধীন ভালো করে জানে নেহা এক কথার মানুষ, তার বাবা এই কলেজের প্রিন্সিপাল। সবাই নেহাকে দেখে ভয় পায়, সবাই নেহার উপরে কোনো কথা বলে না। স্বাধীন চলে আসতে যাবে, ঠিক তখনই পেছন দিক থেকে নেহা স্বাধীনের কলার চেপে ধরে হ্যাঁচকা একটা টান দেয়। তাল সামলাতে না পেরে স্বাধীন গিয়ে নেহাকে নিয়ে মাটিতে পড়ে যায়। স্বাধীন নেহার উপরে নিজেদের অজান্তে নেহার ঠোঁটের সঙ্গে ঠোঁট স্পর্শ করে স্বাধীনের। পরে এটা দেখে তো কলেজের সবাই অবাক। এই কাণ্ডগুলো তাকিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই দেখে নেহা অনেক রেগে যায়, স্বাধীনকে তার উপর থেকে ছাড়িয়ে দেয়। স্বাধীন তার গা থেকে ধুলো ছাড়তে লাগে। নেহা এটা দেখে অনেকটা রেগে যায়, স্বাধীনের কাছে সে ঠাস ঠাস করে তারপর লাগিয়ে দেয়। কুত্তার বাচ্চা, তুই আমাকে কিস করিস? তোর এত বড় সাহস! তোকে কি করে এই কলেজ থেকে বের করতে হয় আমি তা দেখে নেব। আর তুই আমাকে, তোকে এর শাস্তি তো পেতেই হবে, হাড়ে হাড়ে পেতে হবে। এই তোরা দেখছিস কি? গাড়ি থেকে হকি স্টিকগুলো বের করে নে, তারপরে এই শালার দফা রফা করতে হবে। তারপর নেহা বান্ধবী তার গাড়ি থেকে অনেকগুলো হকি স্টিক নিয়ে আসে। প্রত্যেকে হকি স্টিক দিয়ে স্বাধীনকে মারতে লাগে। স্বাধীন অনেক কষ্ট করে ট্রেনিং করেছে, এসব মার তার কাছে কিছুই না। কিন্তু হঠাৎ করে নেহা স্বাধীনের মাথাতে জোরে সোরে একটা বাড়ি দেয়, এতে স্বাধীন অজ্ঞান হয়ে যায়। তারপর অনবরত নেহার বান্ধবীরা স্বাধীনকে মারতে লাগে। স্বাধীনের ঘাড় অনেক অংশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগে, মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। কিন্তু তবুও নেহা আর তার বান্ধবীরা স্বাধীনকে মারা বাদ দেয় না। একটু পর সেখানে কলেজের প্রিন্সিপাল আর সঙ্গে আরও অনেক স্যার ম্যাডাম চলে আসে। নেহার বাবা হঠাৎ প্রিন্সিপাল স্যার স্বাধীনকে তার মেয়েকে দেখে অনেকটা রেগে যায়। সবার সামনে নেহার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ থাপ্পড় খেয়ে নেহা পিছনের দিকে তাকায়, রাগের দৃষ্টিতে তার বাবাকে দেখতে পেয়ে নিমেষেই ভরকে ওঠে। তারপর ছলছল দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। এইটা দেখে নেহার বাবা বলতে লাগে, তোকে স্বাধীনতা দিয়েছি তার মানে এই না তুই গুন্ডামি করে বেড়াবি। আমি তো তোর অনেক খোঁজ খবর নিতাম, তুই কি করতে না করতে সব জানি। কলেজের প্রত্যেককে তুই হয়রানি করেছিস, অনেক শাস্তি দিয়েছিস, কিন্তু আজ তো তুই নিজের বাধা অতিক্রম করে ফেলেছিস। এই ছেলেটাকে তুই মারলি কেন? কি করেছে তোর ক্ষতি? বাবা জানো ও কি করেছে? এত বড় সাহস! ছোট লোক কুত্তার বাচ্চা, ওর মতো একটা বস্তির ছেলে হয়ে আমাকে। কথাটা বলতে গিয়েও নেহা চুপ হয়ে যায়, কারণ এসব যদি জানাজানি হয়ে যায় তাহলে তার মান সম্মান একদম ধুলে মিশে যাবে। জানাজানি আর হবে কি? পুরো কলেজের সামনেই তো এগুলো হলো, সব তো দেখে ফেলেছে। তারপর এসব হাতে লাগে নেহার হঠাৎ করে নেহার বাবা তাকে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো? বলতে গিয়ে থেমে গেলি কেন? নিশ্চয়ই তুই আজকে ছেলেটাকে কঠিন কোনো শাস্তি দিয়েছিলি, তাই রাজি হয়নি বলে এভাবে মারছিস। নেহা তার বাবার দুমুখে আশপাশে ভালোভাবে তাকিয়ে দেখে, সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নেহা আরও রেগে যায়। সেখানে না থেকে তাড়াতাড়ি গাড়িতে উঠে সুজাতার বাসায় যেতে লাগে। অন্যদিকে নেহার বাবা অর্থাৎ প্রিন্সিপাল স্যার অ্যাম্বুলেন্সে ফোন করে একটু পর অ্যাম্বুলেন্স চলে আসে। তারপর অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যায়। স্বাধীনের অবস্থা গুরুতর দেখে প্রিন্সিপাল স্যার অর্থাৎ নেহার বাবা স্বাধীনকে আইসিইউতে ভর্তি করে। ডাক্তার স্বাধীনকে চেক আপ করতে লাগে। অন্যদিকে নেহার বাবা বাইরে কেবিনের সামনে পায়চারি করতে লাগে। অন্যদিকে আপনি এসএমএসে যে সম্পর্কে খোঁজ নিতে বলেছিলেন আমরা অনেক চেষ্টা করলাম, বাট ওর কোনো খোঁজ পেলাম না। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওর তো কোনো খোঁজ পাচ্ছি না।
কোথা থেকে বের হয় রাতের আধারে। তোরা কি চাস আমার মৃত্যু হোক? আমি তোদের জন্য মরি? নিশ্চয় চাস না আমি মরি। তো আমার বদলে তুই উপরে যেয়ে তারপর SMJকে খুঁজে বের কর। কথাটা বলেই গ্যাংস্টার সামনে থাকা ছেলেটার দিকে গুলি তাক করে মাথায়। ছেলেটা নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে ভেসে যায়। সেখানে সবাই সেই দিকে তাকিয়ে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। সবাই কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তারপর গ্যাংস্টার 1 সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ এর যার অবস্থা তোদেরও তাই অবস্থা করবো। কীভাবে SMJকে বের করবি তোরাই জানিস। এত যাওয়ার সময় বড় বড় কথা বলে যেখান থেকে থাকুন এখানে বের করে আনবে, কিন্তু কি হলো দেখ খালি হাতে এসে আবার বড় বড় কথা বল। তোরা যদি SMJকে বের করে আনতে না পারিস তাহলে তোদের অবস্থা ঠিক এরকমই করবো। এখন যা তোরা এখান থেকে। সবাই ভয় পেয়ে যায়। সেখানে আর না থেকে বের হয়ে যায় গাড়ি নিয়ে। সবাই রাতের বেলায় বের হতো SMJকে খোঁজার জন্য, কিন্তু আজকে বের হয়েছে দিনের বেলাতে। বসের করার নির্দেশ না হলে এই ছেলেটার মতো তাদের অবস্থা মেরে ফেলবে গ্যাংস্টার 1, এটাই চিন্তা করে সবাই পাগলের মতো তন্ন করে খুঁজতে লাগে। যে ছেলেটাকে সন্দেহ হয় সেই ছেলেটাকেই তুলে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে মারধর করে। যদি জানতে না পারে তাহলে সেখানে ছেলেটাকে মেরে ফেলে আসে। নিমিষে শহরটা যেন এক অন্যরকম মৃত্যুপরীতে করে নেয়। সবাই ভয়ে আতঙ্কে বাড়ির থেকে বের হওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে নেহা সোজা তার বাসায় চলে যায়। দরজা আটকে দিয়ে রুমের মধ্যে থাকা আসবাবপত্রগুলো ভাঙচুর করতে লাগে। নেহার মা বাইরে থেকে এসব শুনতে পেয়ে অনেকটা ভয় পেয়ে যায়। নেহাকে থামানোর তার পক্ষে সম্ভব না, তাই ফোন নিয়ে নেহার বাবাকে ফোন করে। 2টা রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে। ওইদিকে নেহার পাশে নেহার বাবা স্বাধীনের কেবিনের সামনে পায়চারি করছিল। ঠিক তখনই কেউ একজন ফোন করে। ফোনটা হাতে নিয়ে দেখে নেহার মা। ফোন রিসিভ করে নেহার বাবা বলতে লাগে, জানো আজকে তোমার মেয়ে কি করেছে? রাখো তোমার সেসব কথা। নেহা তো বাসায় এসে কিছু না বলে রুমে গিয়ে সব কিছু ভাঙচুর করছে। আমি তো বাবা তার রুমে যেতেই পারবো না। তুমি তো ভালো করেই জানো আমার কথা একটুও শোনে না। আমাকে তো নেহা মা বলে সম্বোধনই করে না। তুমি কোথায় আছো? জলদি বাসায় আসো, না হলে কিছুক্ষণ পরে দেখবে সব কিছু ভেঙে চুরে এক হয়ে আছে। পুরো বাড়িটাই ভেঙে ফেলবে নাকি? আচ্ছা আমি আসছি একটু পর। কথাটা বলে নেহার বাবা ফোন রেখে দেয়। ঠিক তখনই ICU কেবিন থেকে বের হয় ডাক্তার। নেহার বাবা দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব এখন ছেলেটা কীরকম আছে? ওর কন্ডিশনটা এখন কীরকম? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানান। ঠিক সময় যদি না আনা হতো হসপিটালে তাহলে আর বাঁচা যেত না। যেইখানে মেরেছিল মাথাতে, একদম নরম স্থানে, আর একটু হলেই মারা যেত যদি মাথার খুলি পেটের ভিতরে ঢুকে যেত, বাইরে না বের হয়ে এসে। ডাক্তারের কথাগুলো শুনে নেহার বাবার চোখ বড় হয়ে যায়। তার নিজের মেয়ের দিকে নেহার বাবার রাগ উঠতে লাগে, কিন্তু নিজের রাগকে দমিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে লাগে। আচ্ছা ডাক্তার সাহেব কী অবস্থা এখন? আর কখন কেবিনে সেভ করা হবে? দেখুন এখন ফাউন্ডেশনটা অনেক ভালো, আর একটু পরে কেবিনে সেভ করা হবে। তখন আপনি কথা বলতে পারবেন রোগীর সঙ্গে। আর আমার কেবিনে আসেন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, সে ওষুধগুলো সময় মতো খাইয়ে দিতে হবে। কথাটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। নেহার বাবা ICU রুমের সামনে গিয়ে ছোট্ট গ্লাস লাগানো ওইখান দিয়ে স্বাধীনকে দেখতে লাগে। মুখে মাস্ক লাগানো, হার্টবিটটা আপ ডাউন করছে। কেন যেন এক কোনোরকম মায়া কাজ করতে লাগে নেহার বাবার। সেখানে আর না দাঁড়িয়ে থেকে ডাক্তারের কেবিনে চলে যায়। তারপর ডাক্তার নেহার বাবাকে কিছু ওষুধ লিখে দেয়। তারপর সেগুলোর ওষুধ নিয়ে স্বাধীনে কেবিনে চলে আসেন। সেগুলো পাশে রেখে নার্সকে ডেকে বলতে লাগে, দেখো মা, কেউ নেই। এতিম ছিলেন, পৃথিবীতে ওর কেউ নেই। তো তুমি একটু ওর খেয়াল রেখো। আমি এখন আসি, আমার বাসা দিতে হবে, আর ওইখানে ওষুধ লেখা আছে, সময় মতো খাইয়ে দিও। আমি আগামীকাল সকালে আবার চলে আসব। স্বাধীনের বাবার কথার উত্তরে নার্স মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় এসে দেখে এখনও নেহা তার রুমের মধ্যে ভাঙচুর করছে। এটা দেখে নেহার বাবার আরও রাগ মাথায় উঠে যায়। দরজা ধাক্কাতে লাগে, কিন্তু নেহা দরজা খুলছে না। তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখে নেহা কাছের টেবিল ভাঙছে হাত দিয়ে। রক্ত বইছে হাত থেকে।
মেয়ের হাতে রক্ত দেখে নেহার বাবা নিমিষে বাকরুদ্ধ হয়ে যায়। দৌড়ে গিয়ে নেহার হাত চেপে ধরে। তুই এত পাগলামি করছিস কেন? এত বড় একটা মেয়ে হয়ে তুই কি একটাবারও আমাদের কথা ভাববি না? নেহার মা, যাও তো, জলদি গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। অনেক রক্ত বের হচ্ছে, যদি রক্ত না থামাতে পারি তাহলে আবার অজ্ঞান হয়ে যাবে। তারপর নেহার মা দৌড় লাগে ফার্স্ট এড বক্স নিয়ে আসেন নেহার রুমে। তারপর নেহার বাবা নেহার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগে আর বলতে লাগে, তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি, কিন্তু যে অভাব বুঝতে না দেওয়াতেই তুই এত বড় একটা খারাপ কাজ করবি তা জানতে পারি নাই। তোকে এখন আর দমাতে পারি না। আমি নিজের বাবার পরিচয় দিয়ে কত না অন্যায় করে বেড়াস। তুই আমাকে সবাই শ্রদ্ধা করে, বলে, তোকে কেউ কিছু বলে না। আর আজকে কি করতে নিয়েছিলি? ছেলেটাকে একদম মেরে ফেলতে নিয়েছিলি? কি এমন ক্ষতি করেছিল তোর জানিস? ডাক্তার কি বলেছে? আর একটু যদি দেরি হতো তাহলে তাকে আর বাঁচানো যেত না। তার মাথায় আঘাত করেছিস, তুই যেখানে সেখানে অনেকটাই ফেটে গিয়েছে। ফাটা অংশ দিয়ে ভেতরে ঢুকে যেত তাহলে আর বাঁচানো যেত না। ভাগ্যক্রমে অংশটা বাইরে দিয়ে বের হয়ে গেছিল, তাই অপারেশন করে সাকসেসফুল হয়েছে। তারা এখন অনেকটাই বিপদমুক্ত। নেহা তার বাবার কথা শুনে নিজেকে নিজে ধিক্কার দিতে লাগে। সে একটা ছেলেকে মারতে নিয়েছিল, নিজের রাগকে সে কখনো কন্ট্রোল করতে পারেনি, আর ইন ফিউচার পারবে কিনা তাও সে জানে না। সরি বাবা। কথাটা বলে নেহা তার বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে নেহার বাবা নেহাকে নিয়ে নিচে চলে আসে খাবার টেবিলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে নেহা তার রুমে চলে যায়। নেহার বাবা মা নিচের বসার রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ নেহার মা নেহার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুমি কি একটাবার উপলব্ধি করেছো আমার লিঙ্কটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে? অলস কন্ট্রোল। খোলামেলা পোশাক পরা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আদর দিয়ে একদম মাথায় তুলে বাদর করে ফেলেছি। ওকে বিয়ে দিয়ে দাও না, না হলে ঠিক হবার নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার মেয়ে হয়ে বেপরদায় চলাফেরা করে, সেখানে আমি সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াই। আর সেখানে আমার মেয়ে কিনা ছেলেদের মতো খোলামেলা পোশাক পরে বাইরে ঘোরাফেরা করে। কেমন দেখায় না? কত দিনে কত কথা বলে। আমি সোমবারেও ব্যক্তি দেখে আমার সামনে কেউ কিছু বলে না। দেখো আরো বকাটো হয়ে গেছে। তোমার কারণে কলেজে পড়ে তুমি শাসন করবে, উল্টো তুমি আরো আদর দিয়েছ। আমার উচিত ছিল প্রথম থেকেই শাসন করা। সরি। আর আজকে কি করছে জানো? একটা ছেলেকে। তারপর নেহার বাবা নেহার মাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলতে লাগে। নেহার মা সব কথা শুনে অবাক হয়ে যায়। তার মেয়ে একটা ছেলেকে মেরে ফেলতে নিয়েছিল, ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে ফিরে গেছে। কি বলছো তুমি? সত্যি আমার মেয়েটা এত বাজে হয়ে গিয়েছে? কালকে একটাবার আমাকে ছেলেটার কাছে নিয়ে যেতেই তোমার কথা শুনে অনেক দেখতে ইচ্ছে করছে। কোন মেয়ের যে ছেলে অবহেলা অনুযত্নে পড়ে রয়েছে। একটা কথা কি জানো? আমি ছেলেটার মধ্যে কেমন যেন একটা কিছু ফিল করি। ছেলেটা বড় হয়ে অনেক বড় কিছু হবে, ওর মধ্যে অনেক আশা, অনেক ব্রিলিয়ান্ট নেমেছি, সব কিছু বোঝা যায়। তার একটা কথা কি জানো? ও আমাদের কলেজের টপার। তারপর নেহার বাবা আর নেহার মা নিজেদের মধ্যে কথোপকথন করতে লাগে। অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের টপ দল ইমরান শিকদার বসে থেকে কিছু একটা চিন্তা করছিল। ঠিক তখনই পিছন থেকে একটা ছেলে সে বলতে লাগে, বস, সবাই তো ওকে আয়রন মানে পুরো দেশ বাংলাদেশ ওর মার্কস, ওর পোশাক পরে বাইরে দিয়ে ঘোরাফেরা করে, তাই বোঝাতে অসুবিধা হয়। তার পুরো গ্যাংস্টার এক ওকে অনবরত খুঁজে চলেছে। দেখ, প্রায় 5 বছর ধরে আমি আন্ডার কভার হয়ে রয়েছি। কেউ আমার খোঁজ খবর জানে না, শুধু ভিডিও কলে সবার সঙ্গে সাক্ষাৎ করি। কই আশিক, কোথায় আছিস? কেউ জানে না। শুধুমাত্র বাংলাদেশ থেকে যখন আরডিএক্স আনতে যাই তখনই একমাত্র সমুদ্র নিয়ে বাংলাদেশে যায়, কারণ আমি কারোর উপরে ভরসা করি না। 1 কিলো আরএক্স এর মূল্য দিয়ে পুরো দেশ একদিন চালানো যাবে, এটা তো তুই ভালো করে জানিস। সেইখানে টনকে টন আরডিএক্স আনতে হয়। কিন্তু বস, আমি মনে করছি কি এখন আপনার বাংলাদেশ যাওয়াটা একদমই ঠিক হবে না। ওই এসএমএ যে আপনাকে খুঁজছেন, যদি কোনো মতে আপনার পরিচয় কিংবা আপনি কখন কোথায় যান এটা জানতে পারে, তাহলে তো আপনার উপর আক্রমণ করবে।
আমি ইমরান শিকদার, সবাই আমাকে দেখে ভয় পায়, আর আমি কিনা সামান্য একটা ছেলেকে দেখে ভয় পাবো? কি কথা বললে? আমার হাসি থামছে না। আচ্ছা ওয়েট, তোকে একটা জিনিস দেখাই, তুই দেখলে চমকে উঠবি। কথাটা বলেই ইমরান শিকদার মুখ দিয়ে শেষ বাজায়। তখনই তার পিছন থেকে একটা দরজা খুলে যায়। দরজা দিয়ে একটা লোক ভিতরে প্রবেশ করে। সেদিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটা। একবার ইমরান শিকদারের দিকে, আরেকবার দরজা দিয়ে বের হয়ে আসা লোকটার দিকে। বস, এটা কীভাবে সম্ভব? একদমই তো ইম্পসিবল। আপনি এটা কীভাবে সম্ভব করলেন বস? আমি তো দেখেই চিনতে পারছি না। এটা আমার ক্রোম। অনেক খুঁজে পৃথিবীতে মাত্র একটাই পেয়েছি, কিন্তু সমস্যা একটাই হলো, শালা মাতাল সব সময় ড্রিঙ্কস করে, তো রিং ছাড়া থাকতে পারে না। কিন্তু কি করব, আমার তো একটা কোণ লাগবে। কখন কোন তাই কি হয় না, আর আমার সম্পর্কে তো কেউ বাইরে যাবে না। তাই আমি কিভাবে লাইফস্টাইল, আমায় কিভাবে চলাফেরা করি, সবাইকে আমার লাইফস্টাইলটা এরকম ক্রিমে দেখাবো। কি বলিস তুই? একদম ঠিক বলেছেন বস, আর কাজটা ঠিক করেছেন। ওকে সবার সামনে পাঠাইবেন, তারপর তার কিছুক্ষণ পর আপনি সেখানে পৌঁছাবেন, যাতে কেউ যদি আক্রমণ করে তাহলে আপনাকে দেখে প্রথমবারে আক্রমণ করবে। তখন তো ওই লোকটা মারা যাবে, আপনি তো বেঁচে থাকবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না কিছুই। আসেন আপনাদেরকে বুঝিয়ে বলি। আসলে ইমরান শিকদার পুরো বিশ্ব থেকে একটা মাত্র লোক পেয়েছে, যেটা কিনা হুবহু একদম তার মতো দেখতে। ছেলেটা অবাক হয়ে লোকটার দিকে আর ইমরান শিকদারের দিকে তাকিয়ে থাকে। আসলে ইমরান শিকদার সুযোগের জন্য লোকটাকে ব্যবহার করতে চাই। সে যেহেতু আন্ডারওয়ার্ল্ডের ডন, তাহলে তার অনেক শত্রু কখন কে আক্রমণ করবে তার জানার জন্য সবার আগে কে সে লোকটাকে পাঠায়, আর সব কিছু পর সেখানে অবস্থিত হয় ইমরান শিকদার। বস, আফ্রিকানে RDX এর এত মূল্য কেন এই আমেরিকাতে? দেখ, অরিজিনাল আরডিএক্স অনেকটাই ভালো, এতে অল্পতেই কাজ হয়। আর আফ্রিকান হার্ডিক্সটা হলো একদম অরিজিনাল, এতে কোনো ভেজাল থাকে না, তার কারণেই এর এত মূল্য। আর একমাত্র আফ্রিকাতে যে আরডিএক্স উত্তোলন করে, সেইখানে আমি আমার ছেলেপেলে আর কিছু গ্যাং মেম্বার যোগ করে দিয়েছি। তারাই আরডিএক্স উত্তোলন করে মাটি থেকে, তাই ওরা আমাকে ছাড়া আর অন্য কারো কাছে বিক্রি করে না। একমাত্র পুরো বিশ্বের চোরাই চালানে আরডিএক্স বিক্রি করি আমি মাত্র। বস, আপনার বুদ্ধির কোনো তুলনা নেই। এত বুদ্ধি রেখে আপনি ঘুমান কেমনে? হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। এখন যা, সবাইকে বলে দে আরডিএক্স এর দাম প্রতি কেজিতে 3000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। যদি নিতে চায় তাহলে নিতে পারেন, না হলে এখান থেকে চলে যেন যায়। আপনার সঙ্গে তো লোকগুলো দেখা করতে চায়, তাই বাইরে বসে আছে অনেকক্ষণ ধরে, ওয়েট করছে। কিন্তু আমি আপনার রুমে প্রবেশ করতে ভয় পাচ্ছিলাম। কার সঙ্গে যেন কথা বলছিলেন ভিডিওতে, তাই আসেনি। কিছুক্ষণ পর দেখি শুনছেন নীরবতা, ভেবেছিলাম আপনি রেস্ট করছেন, তার জন্য আর আসেনি। এখন রুমের মধ্যে এসে দেখি আপনি বসে থেকে কিছু একটা চিন্তা করছেন। এত কথা বলছিস কেন? যা, বাইরে যা, আর ওদেরকে গিয়ে বল আমি যার তার সঙ্গে দেখা করি না। আর যদি দেখা করতে এতটা ইচ্ছা হয়, তাহলে আমার দিলে যদি মঞ্জির থাকে, তাহলে তার জন্য আগামী নিতে আসার আগে 15 দিনের মধ্যে আমাকে যেন তাদের আরডিএক্স নেওয়ার মূল্য পরিশোধ করে। ঠিক আছে বস। কথাটা বলেই কেবিন থেকে বের হয়ে যায় ছেলেটা। ইমরান শিকদার আবার ভাবনা জগতে ডুব দেয়। মাঝে মাঝে ডান হাতে থাকা বিড়িটা টানছে। অন্যদিকে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। শহরটা যেন নিস্তব্ধ, কিন্তু গ্যাংস্টার ওয়ানের লোকেরা এখনও SMJকে খুঁজে চলেছে। খুঁজে পাবে কি করে? তার তো আর সেই ছেলেটার মুখ কখনো দেখেনি। মাস্ক দেখে কি কখনো মানুষ চেনা যায়? সকালবেলা স্বাধীন পিটপিট করে তাকাই, দেখতে পাই অচেনা রুম। আশেপাশে ভালোভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। ভালোভাবে বোঝা যায় এটা হাসপাতাল। মাথা ব্যথা করছে, গাটা পুরো ব্যথা হয়েছে, শরীরের অনেকটা জায়গায় ব্যান্ডেজ করা। এসব স্বাধীনে কিছুই করতে পারবে না। জ্ঞান ফিরে সে উঠতে যাবে, ঠিক তখনই নার্স এসে স্বাধীনকে বলতে লাগে, কি করছেন আপনি? আপনার অবস্থা খুব একটা ভালো না, আপনি উঠতে যাচ্ছেন কেন? আমি একদমই ঠিক আছি, আমাকে কাজে যেতে হবে। বিকেলে আমার কাজ আছে, নতুন জয়েন হয়েছি, না গেলে আমাকে আবার বের করে দেবে। কি বলছেন এসব আপনি? আপনি তো কালকে দিনভর অচেতন অবস্থায় ছিলেন, আজকে সকালবেলা ঘুম ভেঙেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, এটা পরের দিন সকালবেলা।
নার্সের কথা শুনে স্বাধীন বাইরের দিকে তাকায়, দেখে আফসা আলোর ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। বুঝতে পারে হ্যাঁ, এটা পরের দিন এত রাত ভোর অতদূর অবস্থায় ছিল সে। তারপর স্বাধীন শুয়ে পড়ে চোখ বন্ধ করে নার্স ঘুমের ইঞ্জেকশন দেয়, কেবিন থেকে চলে যায়। অন্যদিকে নেহা ঘুম থেকে উঠে কলেজে চলে যায়। নেহার বাবা কলেজে আর না গিয়ে হাসপাতালে যায় স্বাধীনকে দেখার জন্য। হাসপাতালে গিয়ে দেখে পাশে বসে ওয়েট করার পর স্বাধীনের ঘুম ভেঙে যায়। তারপর টুকটাক কথা বলতে লাগে নেহার বাবা। বাবা, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ছোটবেলাতে লাইক দিয়ে দিয়ে মাথায় তুলেছিলাম, তাই দিন দিন দেখতে হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি বাবা। কি বলছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো আমার কাছ থেকে ক্ষমা চাচ্ছেন কেন? আসলে আমারই ভুল হয়েছিল। নেহা আপু আমাকে মেরেছে। আমি ভালো করে জানি আমার মেয়ের দোষ আছে। তোমাকে অযথা মারে, তোমাকে অযথা র্যাগিং দেয়, কিন্তু কিছু তো বলতে বলো না তুমি আমাদেরকে। আচ্ছা, বাদ দিয়েছি সকল কথা। তা তোমার এখন কন্ডিশনটা কেমন? জি স্যার, একদমই ঠিক আছি। আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। নতুন একটা পার্ট টাইম কাজে জয়েন দিয়েছি, সেখানে যেতে পারি নাই। আল্লাহ জানে নেয় কি না। তোমার কষ্ট আমি বলছি বাবা। একটা এতিম ছেলে কিভাবে স্ট্রাগল করে এত দূর পর্যন্ত এসেছে আমি নিজেই অবাক হয়ে যাই তোমাকে দেখে। তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতাম। যতদিন পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত না হতে পারো ততদিন পর্যন্ত আমার বাসায় থাকতে পারো। বিনিময় তুমি টুকটাক কিছু কাজ করলে, যেমন বাজারে গিয়ে বাড়ির জন্য সবজি কিনে নিয়ে আসা, এইসব। আমার তো ছেলে নেই, আবার কলেজ করেও বাজারে যেতে পারি না, শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। নেহার বাবার কথা শুনে স্বাধীন চিন্তা করতে লাগে আদৌ কি তাদের বাসায় যাওয়া ঠিক হবে কিনা। ভাবতে ভাবতে একটা পর্যায়ে নেহার বাবাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা স্যার, আপনি যেহেতু বলেছেন তাহলে থাকতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নেহা ম্যাম কি মনে করবে? উনি আবার যদি রেগে যায়? না, রাখবে না। তুমি আমার সঙ্গে যাবে। আচ্ছা, তুমি একটু থাকো, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসি। নাকি ডাক্তার কখন তোমাকে রিলিজ করবে? কথাটা বলে নেহার বাবা কেবিন থেকে বের হয়ে যায়। তারপর ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলতে লাগে। অন্যদিকে নেহা কলেজে প্রবেশ করতে হাঁটতে লাগে তার ক্লাসরুমের দিকে। কলেজের বারান্দা দিয়ে হেঁটে হেঁটে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তার পিছন থেকে অনেকে নিজেদের মধ্যে কানা ঘোষা করছে। দেখেছিস কলেজের গন্ধি মেয়ে তার শেষমেশ কিনা একটা হাবাগোবা ছেলেকে কিস করে, সবার সামনে নিজেকে সামলাতে পারে না। অবশ্য স্বাধীন অনেক কিউট, আমাদের ওকে তো আদর করতে ইচ্ছে হয়, কিন্তু ওর পোশাক আশাক দেখে কেমন যেন লাগে রে। হ্যাঁ ঠিকই বলছিস, অনেক কিউট, কিন্তু পোশাক আশাকের যে অবস্থা এটা দেখে আর ভালো লাগে না। আমার আর হাব যেই দেখলো নেহা যে আমরা সবাই তাকে দেখছি, তার কর্মকাণ্ড, সে রেগে ছেলেটাকে মারলো। আল্লাহ জানে ছেলেটার এখন কি অবস্থা। যে মারা মেরেছে, মাথা পেটে তো রক্ত বের হচ্ছিল। যদি ওই না প্রিন্সিপালের মেয়ে হতো তাহলে আজ ওর পুলিশ স্টেশনে থাকার কথা ছিল। কি আর হবে, স্বাধীনের তো আর কেউ নেই, তাই কেউ কেসও করতো না। এখন যে কি অবস্থা ছেলেটার, অনেক জানতে ইচ্ছা করছে রে। কথাগুলো নেহা শুনতে পায়, অনেক রাগ উঠে যায়। পিছনে ফিরে মেয়েগুলোর দিকে আসতে যাবে, ঠিক তখনই সেখান থেকে মেয়েগুলো দৌড় লাগে। নেহা সেই দিকে আর না গিয়ে সোজা তার ক্লাসরুমে চলে যায়। ব্যাকসিটে মাথা দিয়ে চিন্তা করতে লাগে। আরও কি, ও অনেক কিউট। আমার তো মনে হয় না, আবার হতেও পারে। ওর তো পোশাক আশাকের যে অবস্থা, এইটা দেখে একটা মেয়ে কিভাবে ওর প্রতি দুর্বল হতে পারে বুঝতে সমস্যা আছে। আর বাবা যে বলল ঠিকই বলেছ। তো একটা ছেলে কি এইভাবে মারা আমার একদমই উচিত হয়নি। ও তো আর নিজের ইচ্ছেতে আমাকে কিস করেনি। জেনটার টান দেওয়াতে আমাকে নিয়ে ও মাটিতে পড়ে যায়, ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে যায়। কিছুক্ষণের জন্য একটু আনন্দ পেয়েছিলাম, কিন্তু মেয়েগুলো দেখে তাকিয়ে রেগে যাই। সি নেহা, সি, একটা বস্তির ছেলের জন্য তুই এসব ভাবছিস? সিটের সঙ্গে মাথা লাগিয়ে নেহা আনমনে কথাগুলো ভাবছিল। ঠিক তখনই নেহার বান্ধবীরা এসে নেহার কাঁধে হাত রেখে বলতে লাগে, কী রে, তুই এখানে বসে আছিস আর তোকে পুরো কলেজ খুঁজে বেড়াচ্ছি। আর কি হয়েছে তোর? তোকে তো কখনো ক্লাসরুমে দেখি না।
আজ ক্লাসরুমে এসে তাও আবার মনমরা হয়ে সিটের সঙ্গে মাথা লাগিয়ে বসে আছিস? না, কিছুই হয়নি, আসলে ভালো লাগছে না, তাই একটু এখানে বসে আছি। কিছু তো একটা হয়েছে, বল আমাদেরকে। কোনো সমস্যা নেই। ওই ছেলেটার জন্য বাবা রাতে আমাকে অনেকগুলো কথা বলেছে, সকলের সামনে চড় মেরেছে। এইসব আমি নিতে পারছি না, অনেকটাই খারাপ লাগছে আমার, তাই এখানে বসে আছি। প্লিজ একটু আমাকে একা থাকতে দে। আসলে আঙ্কেল ঠিকই বলেছেন, আমরা একটু অতিরিক্তই ছেলেটাকে মেরেছিলাম, ওকে দেখে আসা উচিত। তুই কি বলিস? ও তো কলেজে আসেনি, হয়তো ওই ছেলেটাকে দেখতে গিয়েছে। আর তুই যদি ছেলেটাকে দেখতে যাস, আঙ্কেল অনেক খুশি হবে। নেহা তার বান্ধবীর বলা কথাগুলো অনেকটাই ভালো লাগে, তাই কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা হসপিটালে চলে যায়। হসপিটালের ভিতরে প্রবেশ করতে দেখে নেহার বাবা বসে থেকে ডাক্তারের সঙ্গে কথা বলছে। নেহা ডাক্তারের কেবিনে প্রবেশ করে। এই মেয়ে, এই অসভ্য, পারমিশন না নিয়ে কেবিনে প্রবেশ করো। মা বাবা তোমাকে কি শিক্ষা দেয়নি? ডাক্তারের কাছ থেকে একরকম কথা শুনবে কখনো ভাবতে পারেনি নেহা। সরি স্যার। কথাটা বলে নেহা কেবিন থেকে বের হয়ে যায়। তারপর নেহার বাবা ডাক্তারের সঙ্গে আরও কিছু কথা বলে বাইরে আসে। তারপর নেহা তার বাবার কাছে গিয়ে বলে, সরি বাবা, আসলে তোমাকে দেখে একটু এক্সাইটেড হয়ে গেছি। আমি কেবিনে প্রবেশ করি পারমিশন ছাড়া, প্লিজ তুমি কিছু মনে করো না। নেহার মুখে সরি কথাটা কখনোই কাম্য করেনি নেহার বাবা। তারপর নেহার বাবা নেহাকে স্বাধীনের কেবিনে নিয়ে যায়। কেবিনে ঢুকতে নেহা তার বন্ধুরা দেখতে পায় স্বাধীন বেডে শুয়ে আছে, চোখ বন্ধ করে। কেবিনে কাউকে প্রবেশ করতে দেখে দরজার দিকে তাকায়, দেখতে পায় নেহার বাবা আর সঙ্গে নেহা আর তার বান্ধবীরা এসেছে স্বাধীনের কাছে। সকলে দাঁড়ায়, তারপর সবাই একত্রে নেহা আর নেহার বান্ধবীরা বলতে লাগে, আই এম সরি, তোকে আমরা অনেক অপমান অপদস্থ করেছি। প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আসলে রাগের বশে তোমাকে আমরা তখন ওভাবে মেরেছি। স্বাধীন তো রীতিমতো অবাক হয়ে যায়, কারণ যে মেয়ে কখনো কারোর সামনে মাথা নত করেনি সেই মেয়ে কিনা তার কাছে ক্ষমা চাচ্ছে। স্বাধীন প্রতি উত্তরে শুধু মাথা নাড়ে। এরপর নেহার বাবা কেবিন থেকে চলে যায়। নেহা স্বাধীনের পাশে বসে তার সঙ্গে কথা বলতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা দিন। স্বাধীন সুস্থ হওয়ার পর নেহার বাবা স্বাধীনকে তার বাসায় নিয়ে যায়। দরজার কলিং বেলটা দিতেই নেহার মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে নিয়ে নেহার বাবা বাসায় প্রবেশ করে। নেহা তো স্বাধীনকে এখানে দেখে অবাক হয়ে যায়। নেহা তার বাবার কাছে এসে বলতে লাগে, বাবা এইখানে কেন? আর তুমি একে নিয়ে এসেছো? আজ থেকে স্বাধীন এইখানেই থাকবে, অনেক কষ্ট করে লেখাপড়া করে। আমাদের তো কোনো ছেলে নেই, কলেজ থেকে এসে বাজার করতে যেতে হয়, আমাদের হয়ে হাতের কাজগুলো করে দিলে আর আমার বাড়িতে থাকলো। পরে না হয় যখন বড় হবে তখন সে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিল, এই বাসা থেকে চলে যাবে। কি বলিস মা তুই? নেহা তার বাবার কথার কোনো প্রত্যুত্তর দেয় না, মাথা দিয়ে শুধু হ্যাঁ বোঝায়। সে তার রুমে চলে যায়। অন্যদিকে নেহার মা এসে নেহার বাবাকে প্রশ্ন করে, আচ্ছা তাহলে এটাই কি সেই ছেলে যে কিনা তোমার মেয়েকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল? মাথা ফাটিয়ে তার বাচ্চার সম্ভাবনা অনেকটা কমেছিল। হ্যাঁ, এই সে, আর অনেক পরিশ্রমী। আর সব ছেলে, তোমাকে তো বলছি আমাদের বাসায় না থাকলেও আমাদের হয়ে কিছু কাজ করে দিল, বাজার করে নিয়ে আসা, এসব আর কি তুমি কি বলো? দেখো আমরা চাইতে কোনো অমন নেই, আমাদের কোনো ছেলে নেই, না হলে আমার ছেলে হয়ে থাকলো সারা জীবন এই ভাষাতে। কি বলো তুমি? কথাটা বলে নেহার মা নেহার বাবাকে চোখে ইশারা দেয়। নেহার বাবা কিছু একটা বুঝতে পারে। এসব কাহিনী স্বাধীন কিছু একটা ইঙ্গিত পায়, কিন্তু কিছুই বলে না। সেখানে দাঁড়িয়ে থাকা দেখে নেহার মা বলে, বাবা তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে রুম দেখিয়ে দেই। তারপর নেহার মা স্বাধীনকে নিয়ে একটা রুম দেখিয়ে দেয়। তার পাশেই রুম নেহার। নেহা বাইরে থেকে সব কিছু দেখছিল, শুধু আগে পিছে কিছু বলা নেই, তাই তারপর রুমে গিয়ে খট করে দরজা লাগিয়ে দেয়। এইসব পর্যবেক্ষণ করে স্বাধীন, কিন্তু কিছুই বলে না। এখন তো কিছু বলা যাবে না। তার রুমে গিয়ে থপাস করে খাটে শুয়ে পড়ে। বালিশের সঙ্গে মুখ গুজে নিজে নিজেই ভাবতে লাগে নেহা। আচ্ছা বুঝলাম না বাবা, মা ওই ছোট লোকটার বাচ্চাটাকে নিয়ে এত শেয়ালিপনা করছে কেন? আচ্ছা বাবা, মা কি এই বাসাটা
কি অনাথ আশ্রম করে ফেলবে নাকি? কিছু তো বুঝতেই পারছি না। কথাগুলো আনমনে ভাবছিল নেহা। তারপর রুমের মধ্যে শুয়ে থাকতে আর ভালো না লাগেই বেলকনিতে চলে যায়। বেলকনিতে গিয়ে পাশের রুমের বেলকনিতে তাকাতেই নেহা অবাক হয়ে যায়। অন্যদিকে স্বাধীন রুমের মধ্যে ভালো না লাগে বেলকনিতে এসে বাইরে মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করার জন্য বেলকনিতে আসে। সেখানে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই নেহা পাশের বেলকনি থেকে দাঁড়িয়ে স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। কখনো স্বাধীনকে এরকমভাবে দেখা হয়নি। আসলে স্বাধীন দেখতে অনেকটা কিউট আর সুন্দর। উপরের দিকে তাকিয়ে থাকতে তার চুলগুলো বাতাসে হালকা দোলা দিচ্ছে। এসব দেখে নেহা অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ স্বাধীন পাশের বেলকনিতে তাকিয়ে নেহাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় স্বাধীন। একটু নিজেকে সামলে নিয়ে নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কি রে, সেই তোকে প্রথম দিন দেখে এসেছিলাম হাসপাতালে, আর যাওয়া হয়নি। এখন কি অবস্থা তোর? কেমন আছিস? জি আপু, অনেকটাই ভালো আছি। আর তোমার বাবা মা অনেকটাই ভালো। আমার মতো একটা ছেলেকে তোমার বাড়িতে থাকতে দিয়েছে। আচ্ছা, আমি আসার পর থেকে দেখছি তুমি অনেকটাই আমাকে ইগনোর করছো। আমি কি তোমার বাসার সাথে তুমি কি পছন্দ করনি? যদি না করো তাহলে বলে দাও, আমি আবার বসে চলে যাব। বলবো যে আমার এখানে পছন্দ হয়নি, তোমার দোষ দেব না। স্বাধীনের কথা শুনে কেমন যেন লাগে, কিন্তু নিজেকে সামলে নিয়ে নেহা তার মুখে হাসি টেনে বলে, আরে না, মোটেও না। এমনটা হতে যাবে কেন? আসলে আমার ভালো লাগছে না কিছুই, তাই ওরকম করলাম। না, আমি কিছুই মনে করি নাই। তুই থাকতে পারিস, তুই যতদিন পারিস তুই। তারপর স্বাধীন নেহার সঙ্গে কথা বলতে লাগে। তারপর পেরিয়ে যায় অনেকটা সময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, রাতের আধার বেড়ে যায় পুরো শহর জুড়ে। এ রাতে যেন শহরটা এক অভিশপ্ত হয়ে ওঠে। অন্যদিকে দেখ, তোদের সবাইকে 7 দিনের সময় দিলাম, তোরা এখনো বের করতে পারলে না সেই SM যে কোথায় লুকিয়ে আছে। তার মানে কি আমি তোদের এমনি এমনি রেখেছি? তাহলে তোদের দিয়ে কোনো কাজই নেই। তোদেরকে জীবিত রেখে কি লাভ বল? তোদেরকে মেরে ফেলতে হয়তো। বস, আমরা তো আর SM থেকে কম খুশি ছিলাম। শহরে প্রায় অর্ধেক শত ইয়াং ছেলেকে মেরে ফেলেছি, কিন্তু কোথাও SM এর খুঁজে পাওয়া যায় না। কত মার্কস বের হতো, ওর আসল রূপ তো কেউ জানে না। তা না হয় বের করতে পারতাম, কিন্তু কেউ তো জানে না। শুধুমাত্র কালো একটা মাছ আর কালো পোশাক পরে বের হয়। ছেলেটার কথা শেষ হতে না হতেই গ্যাংস্টার 1 তার বন্দুক বের করে ঠাস করে গুলি করে দেয়। চোখের নিমিষেই সবাই ভয় পেতে লাগে, থরথর করে কাঁপতে লাগে। এটা দেখে গ্যাংস্টার 1 পুনরায় বলতে লাগে, দেখ, তোদের সময় দিচ্ছি আমি। আমার উপরেও কিন্তু বাবা আছে, তাদেরকে বলতে হয় তোদেরকে যেরকমভাবে মেরেছি ঠিক আমার উপরে অনেকটাই এরকমভাবে চাপ আসছে। না জানি কখন মরে যাই, জীবনটাকে হাতে নিয়ে চলি। এই SM ছেলেটার সম্পর্কে এখনো কোনো কিছু বের করতে পারিসনি। তোদের আমি সাপ বলে দিচ্ছি, আগামী 24 ঘন্টার ভিতরে বের করতে পারিস কে ওই ছেলে, তাহলে তোদের একদিন কি আমার একদিন। মনে রাখিস, তোদেরকে দিয়ে কোনো কাজ না হয় তাহলে তোদের তো এই পৃথিবীতে জীবিত রেখে কোনো লাভই নেই। মাটির দিকে তাকিয়ে গ্যাংস্টার 1-এর বলা কথাগুলো শুনছিল তার ছেলেপিলে, কিন্তু কি আর করার। SMJ কে তাকে খুঁজে পাওয়া এখানে কথা না। তারপর পুনরায় সবাই বের হয়ে পড়ে SMJ কে খোঁজার জন্য। অন্যদিকে পরশু আমি দেশে আসছি, আমার কিন্তু এই শিফটে প্রচুর পরিমাণ RDX লাগবে। কই থেকে দিবি তুই জানিস? বস, আমি তো যত সম্ভব চেষ্টা করছি আফ্রিকা থেকে RDX আনার জন্য, কিন্তু তারা আগের থেকে একটু বেশি মূল্য বাড়িয়েছে, তার কারণেই এবার একটু কম আসছে। হ্যাঁ দেখ, ওদের যেরকম আমাকে দরকার ঠিক আমাদেরও ওদের দরকার। তুই একটু লুজ দে, বল যে তোরা আর ওদের কাছ থেকে মাল কিনবি না, তাই দেখবি মালের দাম বাড়ানোর বদলে আরো কমিয়ে আনবে। বস, এইটা তো কখনো আমার মাথাতে আসেনি। আমি তো একটাবার চিন্তা করতে পারিনি। এর জন্যই আপনি জিনিয়াস, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হতে পেরেছেন আপনি। আমি ছিলাম একটা সামান্য গ্রামের একটা চাষি, সেখান থেকে এত দূর পর্যন্ত উঠে এসেছি। তো তোরা আমাকে কি সামান্য মনে করেছিস? তাহলে তোরা ভুল করছিস। আমি আসলে একটু এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে? আমার যদি ব্যাকগ্রাউন্ড কিংবা হিস্ট্রি শুনিস তাহলে তুই সেইখানে আসিস, সেখানে দাঁড়িয়েই মরতে দিবি, বুঝলি? আচ্ছা বস, তাহলে আপনি বাংলাদেশে আসেন, আমি দেখছি। বেশি করে
আরডিএক্স আনতে পারি কিনা। হ্যাঁ, আনতে পারে কিনা এটা আবার কিরকম কথা? যেইখানে পারিস প্রচুর পরিমাণে আরডিএক্স আনবি, না হলে তোকে বাংলাদেশের গিয়ে মারতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আচ্ছা বস, আমি দেখছি আনতে পারি কিনা। হ্যাঁ। কথাটা বলে গ্যাংস্টার টু ফোন রেখে দেয়। ইমরান শিকদার ফোন রেখে দিয়ে ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিতেই হঠাৎ তার রুমের মধ্যে একটা মেয়ে প্রবেশ করে। দৌড়ে পেছন দিক থেকে ইমরান শিকদারের গলায় জড়িয়ে ধরে মুখে চুমু দিয়ে বলতে লাগে, বাবা বাবা, আজকে আমি অনেক খুশি। জানো কি কারণে? আজকে আমার চিরশত্রু লিথনকে মেরেছি নিজের হাত দিয়ে। তোমার যে বন্দুকটা ছিল না ড্রয়ারের ভেতর, সেই বন্দুকটা আমি নিয়ে গিয়েছিলাম। লিথন আমাকে অনেকদিন ধরে জ্বালাতন করছে, কিন্তু তোমাকে বলিনি। ভেবেছি নিজের হাতে সাহায্য করব। এখন বাকিটা তুমি সামলে নিও। পুলিশ কেস কাছে রে এসব। সোনামণি, তুমিও দেখি বড় হয়ে গেছো, মানুষ মারা শুরু করেছো। এসব ভালো না মা, তুমি এইসব থেকে দূরে থাকবে। মাথায় যখন রাগ উঠবে তখন আমার কাছে আসবে। এইসব কাজ একদমই করবে না। এখন যা করেছো তা আমি দেখি টাকা দিয়ে ধামা চাপা দিয়ে দেবো, কিন্তু যখন আমি বেঁচে থাকবো না তখন কি হবে বলো? বাবা কি বলছো এসব? তুমি মারা যাবে মানে? না, এটা কখনো হতেও পারে না। তুমি আমার বেস্ট পাপা, মরবে কেন? কথাটা বলেই ইমরান শিকদারকে জড়িয়ে ধরে তার মেয়ে। ইমরান শিকদারের একমাত্র দুর্বল যদি কোনো পয়েন্ট হয় সেটা হলো তার মেয়ে, একদম চোখের মণি যাকে বলে, কখনই চোখের আড়াল হতে দেয় না। মেয়ে সর্বদাই যা চেয়েছে তাই দিয়েছে, কিছু চাওয়ার আগে এনে দিয়েছে। দেখলেন না, একটা ছেলেকে মেরে ফেলে এসেছে, উল্টো মেয়ে বকাবকি করবে, রাগারাগি করবে, তা না করে উল্টো মেয়েকে লালিয়ে দিচ্ছে। তারপর ইমরানের মেয়ে তার বাবার রুম থেকে চলে যায় তার রুমে। অন্যদিকে ইমরান খান ফোন বের করে আমেরিকার বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে কেসটা ধামাচাপা দিতে বলে। এটাই টাকার পাওয়ার। এর কারণে অধিকাংশ লোক বলে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। যেখানে টাকা আছে সেখানে আপনার সুনাম কিংবা যোগ্যতা আছে। অন্যদিকে বাংলাদেশ রাত গভীর হতেই পুরো শহরটা তন্ন করে খুঁজতে লাগে গ্যাংস্টার ওয়ানের ছেলেপেলে, কিন্তু কোথাও SMJকে খুঁজে পায় না। অন্যদিকে স্বাধীন শুধু অপেক্ষা করছে রাত গভীর হওয়ার, কখন ভারী হবে, পুরো বাসার সবাই ঘুমিয়ে পড়বে, তখন টুকটুক করে বাড়ি থেকে বের হবে। রুমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো না লাগায় সোজা ছাদে আসে বাতাস খাওয়ার জন্য। ছাদে সে দেখতে পায় একপাশে হালকা আলো জ্বলছে, আর একটু সামনেই নেহা দাঁড়িয়ে আছে, সেখানে মোবাইলে কিছু একটা করছে। স্বাধীন পাশে গিয়ে গলা খাকারি দিতে নেহা চমকে ওঠে। তথ্য, তুমি এইখানে, তাও আবার এত রাতে ছাদে কি করছো? নেহার মুখ থেকে কখনো তুমি ডাকতে আশা করেনি স্বাধীন, অনেকটাই অবাক হয়। আপু ঠিক আছে না, আপনি কি বলছেন এসব? আমাকে আপনি করে বলছেন, আবার তুমি করে বলছেন। না মানে তোমাকে তো অনেক অপমান অপদস্থ করেছি, চল না দুজন ফ্রেন্ড হই। আপনি তো আমার অনেক সিনিয়র, তাহলে ফ্রেন্ড কিভাবে হতে পারি বলেন? সিনিয়র তো কি হয়েছে? কথা বলার এক পর্যায়ে নেহা তার ফোনের ফ্ল্যাশ অন করে। তাদের এক কোণে থাকা একটা গোলাপ গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে স্বাধীনের সামনে হাঁটুকে বসে স্বাধীনের দিকে গোলাপ ফুলটা এগিয়ে দিয়ে বলে, জানি না আদৌ কি বিশ্বাসের যোগ্য, জানি না কখনো তুমি এইভাবে আমার কাছ থেকে প্রপোজাল আশা করেছো কি না। আসলে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি সেই প্রথম দিন থেকেই। কলেজে যখন তোমাকে দেখি, কিন্তু তোমার পোশাক আশাক আমার একদমই ভালো লাগে না। পরে খোঁজ নিয়ে দেখি তুমি পোস্ট দিতে থাকো, এটা জেনে একটু অবাক হই, কিন্তু অনেক রাগ হয়। মূলত তোমাকে র্যাগিং দেওয়ার মূল উদ্দেশ্য হলো তুমি মেয়েদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করো, সব মেয়েকে নিজেদের ভোট খাতা দিয়ে তুমি সাহায্য করো, সব মেয়েকে একসঙ্গে বসে গ্রুপ স্টাডি করো মেয়েদের সঙ্গে। এটা দেখে আমার একদমই রাগ উঠে যায় মাথায়, তাই তোমাকে সবার সামনে অপমান অপদস্থ করতাম। জানো, তোমার সঙ্গে আর কেউ না আসে কথা বলার জন্য, এই কারণে নিজেকে আর কথা দানে রাখতে পারলাম না, তোমাকে বলেই ফেললাম ভালোবাসি। নেহার মুখ থেকে এরকম কথা শুনে স্বাধীন অনেকটাই অবাক হয়ে যায়। প্রতি উত্তরে কী বলবে কিছুই বুঝতে পারে না, শুধু ট্যাপ ট্যাপ করে নেহার দিকে তাকিয়ে আছে। নেহার হাত উঁচু করে দাঁড় করিয়ে স্বাধীন বলতে লাগে নেহাকে উদ্দেশ্য করে, দেখুন আপু, আপনি আসলে আবেগের বশে রয়েছেন।
বুঝছেন, আমি একটা অনাথ ছেলে। এই পৃথিবীতে আমার কেউ নেই, বাপ মার পরিচয় তাও জানি না বললেই চলে। শহরের ফুটপাতে বড় হয়েছি, মানুষের এঁটো খাবার খেয়ে। আমার কেরিয়ার কি তা জানি না। তোমার বাবা মা কিভাবে আমার মতো একটা অনাথ ছেলের হাতে তোমাকে তুলে দেবে? তুমি শুধু একটাবার রাজি হয়ে যাও, মা বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। সরি, আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না আপু। কথাটা বলে স্বাধীন ছাদে আর একমত না থেকে নিচে চলে যায়। অন্যদিকে নেহা ছাদের এক কোণে দাঁড়িয়ে অঝরে কান্না করতে লাগে। যাকে কিনা এতদিন ধরে ভালোবাসে, যে মনের কথা প্রকাশ করতে যায়, ঠিক তখনই তাকে অবহেলা করে চলে যায়। অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে দরজা লাগিয়ে খাটে শুয়ে চিন্তা করতে লাগে। নেহা আপু এগুলো কি বলছে আমাকে? সে ভালোবাসে মানে আমার এই অনিশ্চিত জীবনে তাকে সঙ্গী করতে চায় না। যেখানে মৃত্যু সর্বদাই হাতে নিয়ে করতে হয়, সেইখানে ভালোবাসাটা শুধু উপহাস মাত্র। অবশ্য নেহা আপু দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখলে চোখ ফিরাতে পারবে না, কিন্তু নিজের অবস্থা তো একবার দেখতে হবে। না, এটা কখনোই হবার নয়। যা করেছি বেশ করেছি, নেহা আপুকে কখনো ভালোবাসা যাবে না। শুয়ে থেকে এসব চিন্তা করছিল স্বাধীন। রাতের বেলা যখন অনেক গভীর হয়ে যায়, মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 2টা বেজে গেছে। তারপর স্বাধীন চুপ করে রুম থেকে বের হয়ে দরজা দিয়ে বাইরে বের হয়ে দেওয়াল টপকে অন্যদিকে একটা তীক্ষ্ণ নজর তার দিকে যে রয়েছিল, সেদিকে স্বাধীনের কোনো ভ্রুক্ষেপ নেই। স্বাধীন টুকটুক করে বের হয়ে তার গুপ্ত স্থানে চলে যায়। সেখানে 7 দিন ধরে যায় না। তারপর জঙ্গলের ভিতর প্রবেশ করে গুহার দিকে অগ্রসর হয়। গুহার সামনে গিয়ে মুখ থেকে পাথর সরিয়ে ভিতরে প্রবেশ করেন। ভিতরে ঢুকে দেখে সব ঠিক আগের মতোই অবস্থায় রয়েছে। স্বাধীন গিয়ে টেবিলে বসে পড়ে। তারপর ল্যাপটপ অন করতে দেখতে পাই অনেকগুলো মেল স্বাধীনের অনেক ছেলেপেলে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধুমাত্র স্বাধীনকে প্রতিনিয়ত ইনফরমেশনগুলো পাঠিয়ে দেয়। একটা মেল ওপেন করতে স্বাধীনের চোখ বড় বড় হয়ে যায়, যেন নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছে না। মেলে একটা ছবি পাঠানো আছে, যেখানে ইমরান শিকদারের সঙ্গে এমন একজন লোক পাশে দাঁড়িয়ে মদ খাচ্ছে, যা একদম স্বাধীন কাম্য করেনি। তাহলে আপনারই এই কাজ? আমি তো ভেবেছিলাম আপনি কখনোই আমার বাবাকে মারতে পারেন না। তার মানে আমার বাবার সম্পত্তি দখল করার মূল উদ্দেশ্য ছিল আপনার সঙ্গে ইমরান শিকদারকে নিয়েছিলেন। এর প্রতি সত্য আমি নেবই, হাড়ে হাড়ে নেব, শুধু একটু অপেক্ষা করেন। কথাটা ভাবছিল, ঠিক তখনই টুম করে একটা মেল স্বাধীনের ভাবনার ঘোর কেটে মেলটা ওপেন করতেই চোখ বড় বড় করে ফেলে। সেখানে লেখা, ভাই খুব শীঘ্রই ইমরান শিকদার বাংলাদেশে আছে, আগামী পরশু। এই মক্ষণ সুযোগ। ইমরান শিকদারকে তার সঙ্গে লোকজন একদমই কম নিয়ে যাবে। সে বাংলাদেশ। আপনি যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারেন ভাই, তাহলে আর কখনোই পারবেন না। মেলটার উত্তরে শুধু স্বাধীন একটা ইমোজি দিল। ইমোজি মানে এই পাশে থাকা ছেলেটা বুঝে হাসতে লাগে আর বলতে লাগে, ইমরান শিকদার তুই তো শেষ, আর আমাদের কত ইউজ করবে? এখন যা পরে গিয়ে নিজের কুকামের হিসাব করি। ছেলেটা ভালো করে জানে স্বাধীনের ইমোজি দেওয়া মানে তার মৃত্যু অনিবার্য। তারপর স্বাধীন মেলটা থেকে ছবি বের করে তার বোর্ডে পিন করে রাখে, আর যা যা ইনফরমেশন দরকার তা ওরা মিলে দেয়। জানে স্বাধীন কিছুক্ষণের মধ্যেই ইনফরমেশনগুলো চলে আসবে। এভাবে কাজ করতে করতে স্বাধীনের অনেকটা রাত হয়ে যায়। আগামী পরশু তো বের হতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেটাই হবে স্বাধীনের জীবনের শেষ মিশন। যদি শেষ করতে পারে তাহলে নেহাকে আপন করে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। এসবে চিন্তা করতে লাগে স্বাধীন। একটু পর ওই মেলটা থেকে উত্তর আসে, সেখানে বেশ কিছু ইনফরমেশনগুলো দেওয়া আছে। স্বাধীন এই ইনফরমেশনগুলো দেখে আরও অবাক হয়ে যায়। তার মানে আমার বাবাকে মারার জন্য ও কিছুই পায়নি, তাহলে অযথা নিজের ভাইকে মারতে গেল কেন? সেই তো ইমরান শিকদারের চামচা হয়ে ঘোরাফেরা করছে, তাহলে আমার বাবার সঙ্গে প্রতারণা করলো কেন? মাথা ভর্তি স্বাধীনের প্রশ্ন শুধু ঘুরপাক খাচ্ছে। জানি না কখনো সেই প্রশ্নগুলোর উত্তর পাবে কি না। ঠিক তখনই পুনরায় আরেকটা মেল আসে। মেলটা এরকম ছিল, বস চিন্তা করেন না, ইমরান শিকদারের সঙ্গে ওই লোকটাও যাবে বাংলাদেশে। তার নাকি কি কাজ আছে, এর জন্য আপনি তখন না হয় তারও কিছু একটা করতে পারেন। মেলটা পড়ে স্বাধীনের মুখে অজান্তেই হাসি রেখা টেনে যায়। তাহলে তো ভালোই হয়, এক ঢেলে দুই পাখি মারা হলো। কথাটা বলে স্বাধীন পুনরায় কাজ করতে লাগে।
কাজ করতে করতে সকাল 6টা বেজে যায়। তারপর গুহা থেকে বের হয়ে গুহার মুখ ভালোভাবে পাথর দিয়ে আটকিয়ে চলে যায়। স্বাধীন জঙ্গল থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে অগ্রসর হয়। কোন দিকে রাত ভোর হয়ে সকাল অবধি তার জন্য একজনের চোখ অপেক্ষা করছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই পাশ ওই পাশ দেখে দেওয়াল টপকিয়ে আবার বাসার ভিতর প্রবেশ করে। মেন দরজা দিয়ে ঢুকে গুটি গুটি পায়ে স্বাধীন তার রুমের দিকে যেতে লাগে। রুমের দরজা খুলে রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই পিছন দিক থেকে কেউ একজন হ্যাঁচকা টান দেয়। তাল সামলাতে না পেরে পিছন ফিরে তাকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে, মিটিমিটি করে তাকিয়ে দেখে নেহার গায়ের উপর শুয়ে আছে। স্বাধীন তো ভয় পেয়ে যায়। কলেজে তার গায়ের উপর শুয়ে পড়ার কারণে 7 দিন হসপিটালে থাকতে হয়েছে, না জানি আজ কি হয়। এসবই ভাবছিল স্বাধীন। ঠিক তখনই নেহা স্বাধীনের গলা জড়িয়ে ধরে কিস করতে লাগে। স্বাধীন তো অবাকে 8ম পর্যায়ে চলে যায়, কারণ নেহার কাছ থেকে কখনোই এসব আশা করেনি স্বাধীন। প্রায় 5 মিনিট সেইভাবেই মেঝেতে শুয়ে থাকে। নেহা স্বাধীনকে কিস করতে লাগে। স্বাধীন অনবরত নেহার থেকে ছোটার চেষ্টা করছে, কিন্তু নেহা স্বাধীনকে ছাড়তে নারাজ। প্রায় 10 মিনিট পর স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, নিজেকে সামলে নেয়। অন্যদিকে নেহা স্বাধীনের কাছে এসে ওর গলা জড়িয়ে ধরে বলতে লাগে, আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি, কোনো কিছু আমার থেকে পরে যেতে পারেনি, তুইও পারবি না। তা বাদ দিয়ে সেই সব কথা, তুই বের হয়েছিলি রাত 2টার সময় আর ফিরলি এখন এত রাতে অবধি। বাইরে কি করছিলি? স্বাধীন তো নেহার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ দেখলো কি করে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে যাকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, কি বলছেন আপু এইগুলো? আমি রাত 2টার সময় বের হয়েছিলাম আর এখন আর সেই ভুলভাল কথা? একদমই চালাকি করার চেষ্টা করবি না। আমি ছাদ থেকে দাঁড়িয়ে সব কিছুই দেখেছিলাম। তুই রাত 2টার সময় বের হয়ে যাস আর ফিরিস এই মাত্র। কই ছিলা তখন? সত্যি করে বলবি, তা না হলে তোর কিন্তু খবর আছে। বাবাকে উল্টো পাল্টা বলে তোকে বাসা থেকে বের করে দেব। আমি আপনাকে বলতে পারবো না, সরি। আর কে আপনি? আপনাকে বলতে যাব আমার পার্সোনাল বিষয়ে। কথাটা বলে নেহাকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে নেয় স্বাধীন। তারপর তার রুমে ঢুকে দরজা আটকে দেয়। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে নেহাকে যদি এইসব দেখতো তাহলে কি হতো। তারপর স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বাইরে এসে পোশাক পরিবর্তন করে তার টেবিলের উপর পড়তে লাগে। পড়ছিল, হঠাৎ দরজার কর্নার আর শব্দ শুনতে পায়। স্বাধীন এক প্রকার চমকে যায়। আবার নেহা না তো, নেহা আসলেই তো আবার উল্টাপাল্টা প্রশ্ন শুরু করবে। দরজা খুলে দিয়ে দেখে নেহার মা। তারপর নেহার মা স্বাধীনকে বলে, কি ব্যাপার বাবা, তুমি রুমে বসে আছো যে? কলেজে যাবে না? কলেজে তো সময় হয়ে গেল, সবাই খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে, চলো খাবার খেয়ে নেবে। আচ্ছা আন্টি, আপনি যান, আমি আসছি। তারপর স্বাধীন রুমে দরজা লাগিয়ে খাবার টেবিলে চলে যায়। সেখানে আগে থেকে নেহার বাবা নেহা অপেক্ষা করছিল। স্বাধীন গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর খাবার সার্ভ করতে লাগে। খাবার খেতে ছিল স্বাধীন। হঠাৎ তার পায়ে কে যেন গুঁতা দিচ্ছে। এটা দেখে স্বাধীন নেহার দিকে তাকাতে দেখে নেহা মুচকি মুচকি হাসছে। বোঝা যায় যে এই কাজটা নেহার। তারপর কোনো মতে খাবার খেয়ে স্বাধীন টিভি দেখে তার রুমে চলে আসে। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে কলেজে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু এখানে এই সময় রিক্সা পাওয়াটা বড় দোষ। ঠিক তখন নেহা গাড়ি নিয়ে বের হয়। স্বাধীনকে দেখতে পেয়ে নেহা গাড়ি দাঁড় করিয়ে স্বাধীনকে বলে, ভাই গাড়িতে উঠে বস। না আপু, আপনি যান, আমি একটু পরে আসছি, দেখি রিক্সা পাই কিনা। দেখ, আমার মুখের ওপর কথা বলা আমি একদমই পছন্দ করি না। যা বলছি তাই করার। গাড়িতে উঠে বস। তুইও কলেজে যাবি, আমিও কলেজে যাচ্ছি, আয়। স্বাধীন ভালো করে জানে এখন নেহাকে যদি জোরাজোরি করে তাহলে হিতে বিপরীত হবে, তাই আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। নেহা গাড়ি চালাতে লাগে আনমনে। মাঝে মাঝে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে স্বাধীন অনেকটাই অন্যরকম অন্যদিকে ফিরে। দেখতে দেখতে কলেজে চলে আসে। নেহার গাড়ি প্রবেশ করতে দেখে সবাই নেহার দিকে তাকিয়ে থাকে। আসলে কলেজে প্রিন্সিপালের মেয়ে হলে যা হয় আর কি। তখনই দরজা দিয়ে বের হয় স্বাধীন। সবাই স্বাধীনকে দেখে অবাক হয়। তারপর নেহা গিয়ে গাড়ি পার্কিংয়ে রেখে দেয়।
স্বাধীন গাড়ি থেকে বের হয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগে। অন্যদিকে নেহা গাড়ি পার্কিং করে রেখে তার বান্ধবীদের কাছে আসলে সবাই বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক পর্যায়ে নেহার বান্ধবী নেহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, কি রে, কি ব্যাপার? কিছু তো বুঝতে পারলাম না। স্বাধীন তাওবার তোর বাড়িতে একসঙ্গে? নেহা তার বান্ধবীর কথা শুনে একটা মুচকি হাসি রেখা টেনে নেহার বান্ধবীদের উদ্দেশ্যে বলে, তোরা তো ভালো করেই জানিস স্বাধীনের এই পৃথিবীতে কেউ নেই, তাই বাবা স্বাধীনকে যেন কোনো একটা মায়া লেগে যায়, তাই আমার বাসায় থাকে, পড়াশোনা করার কথা বাবা বলে, তাই স্বাধীন রাজি হয়ে যায়। তাই এখন থেকে ছাড়বেন, আমাদের বাসা থেকেই লেখাপড়া করবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শুধু লেখাপড়াও নাকি অন্য কিছু? তোকে নিউ লেখাপড়া করাবে কোনটা রে? আমাকে নিয়ে লেখাপড়া করলেও সমস্যা নেই, কিন্তু ও তো রাজি হচ্ছে না রে। এত করে প্রপোজ করেছি, কিন্তু কোনো মতে কোনো সাড়া শব্দ পাচ্ছি না ওর। নেহার মুখ থেকে এরকম কথা শুনে নেহার বান্ধবীরা সবাই নেহার দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে নেহা সকলকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ ঠিকই ভাবছিস, আমি ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু কোনোভাবে রাজি হচ্ছে না। কি করতে পারি বল এখন? তুই কি ঠিক আছিস নাকি মদ সেবন করেছিস? উল্টোপাল্টা কথা বলছিস আমাদের সামনে এসে। আরে না, সত্যি বলছি, আসলে ওকে ভালোবেসে ফেলেছি রে, কিন্তু ও তো রাজি হচ্ছে না। কি করব বুঝতেই পারছি না। তারপর নেহা তার বান্ধবীদের সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে স্বাধীন তার বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে যায়। বাইরে আর না বসে থেকে ভিতরে চলে যায় ক্লাস করার জন্য। দেখতে দেখতে সব স্যার এসে ক্লাস করাতে লাগে। কলেজ ছুটি হলে স্বাধীন বাইরে এসে অপেক্ষা করতে লাগে রিক্সার জন্য, কিন্তু প্রত্যেক সময় এমন সময় রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে রিক্সা পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই নেহা স্বাধীনের পাশে এসে গাড়ি দাঁড় করে, গ্লাস নামিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আয় গাড়িতে উঠে বস। না আপু, তুমি যাও। স্বাধীনের কথা শুনে নেহা সামনের দিকে বড় বড় দৃষ্টি করে তাকায়। স্বাধীন ভয় পেয়ে যায়। তারপর দরজা খুলে গাড়ির ভেতরে প্রবেশ করে। নেহা গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় যেতে লাগে তার বাসার উদ্দেশ্যে। ঢাকা শহর ট্রাফিক জ্যামের মধ্যে বসে সময় না কাটানোর জন্য নেহা স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে স্বাধীনকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আচ্ছা সত্যি করে একটা কথা বলবি, আমি কি দেখতে অনেক বাজে, অনেক খারাপ? না আপু, কে বলেছে তুমি দেখতে বাজে? অনেক সুন্দর, অনেক কিউট। তাহলে আমি তোকে এত করে বলছি আমি তোকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু তুই তো আমার কথা থেকে উত্তরই দিচ্ছিস না কেন? বল, আমার মধ্যে কি নেই? আমি তো ঠিকই দেখি তোর কলেজের মেয়েদের সঙ্গে তুই গা ঘেঁষাঘেঁষি করে কথা বলিস, আবার কি কি যেন করস, আর আমার কাছে আসলে তুই আপু বোন এসব বলা শুরু করিস। দেখ আমি সিরিয়াসলি বলছি, আই লাভ ইউ। ঠিক তখনই জ্যাম সেরে যায়। স্বাধীন নেহাকে বলে, আপু যা সেটে গেছে, বাসায় চলো। স্বাধীনের কথা শুনে গাড়ি স্টার্ট দিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বাসার দিকে যেতে লাগে। বাসায় গেলে স্বাধীন গাড়ি থেকে নেমে চলে যায়। এভাবে কেটে যায় দিনটা। রাতের বেলা সবাই খাবার টেবিলে খাবার খাচ্ছিল। ঠিক তখনই স্বাধীন নেহার পাপাকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমার বন্ধুরা আজকে ওরা কক্সবাজার যাবে ঘোরার জন্য, তো ওরা আমাকে নিয়ে যাবে বলেছেন। আমার কাছ থেকে কোনো টাকা নেবে না, শুধু বলেছে তুই চলে আসিস, আর আমিও ওদের সঙ্গে যেতে অনেকটাই ইচ্ছুক। আপনি যদি পারমিশন দেন তাহলে যাব। আচ্ছা বাবা, যেও, বাট একটা কথা মনে রাখবেন, সাগরের থ্রেট কিন্তু অনেক বেশি। দেখুন বৌদ্ধর সঙ্গে আড্ডা আর এনজয় করতে করতে সাগরে তলিয়ে না যাও। ওইসব নিয়ে ভাববেন না স্যার, স্বাধীন কখনো তলায় না, তলিয়ে রাখে। মানে? না আঙ্কেল, কিছু না। তাহলে আমি যেতে পারি? তারপর স্বাধীন খাওয়া দাওয়া করতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। স্বাধীন ব্যাগ গোছাতে লাগে। এটা দেখে শুধু লোক দেখানো আসল কাজটা তো কি, এটা তো আপনারা ভালোই জানেন। একটু পরে দরজা কড়া নাড়ার শব্দ শুনতে পাই। দরজা খুলে দিতে নেহা খট করে রুমের ভিতরে প্রবেশ করে, পিছনের দিক ফিরে দরজা লাগিয়ে দেয়। স্বাধীনের দিকে রাগী দৃষ্টি দিয়ে নেহা তারপর স্বাধীনকে নিয়ে খাটে শুয়ে পড়ে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে নেহা বলে, দেখ আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবি না, সত্যি করে বল তুই কোথায় যাচ্ছিস? আরে আপু,
আমি তোমাকে তো সত্যি কথাই বললাম, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আছি এনজয় করার জন্য। একদম চালাকি করবি না। তোর বন্ধুদেরকে সবাই আমি ফোন করেছিলাম, কিন্তু সবাই বলল না। আমরা তো এরকম কক্সবাজার যাবার প্ল্যান করিনি। কোন মেয়ের সঙ্গে দেখা করতে চাইবি সত্যি করে বল। আমি তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, এখন সরো আমার কাছ থেকে। আমি কোনো মেয়ের সঙ্গে না, একটা জরুরি কাজে যাচ্ছি। যদি ফিরে আসতে পারি তাহলে তোমাকে এমন একটা কথা বলবো যা শুনে তুমি অনেকটাই খুশি হবে। কথাটা বলে স্বাধীন আর এক মুহূর্ত রুমের মধ্যে না থেকে সোজা বের হয়ে যায়। অন্যদিকে নেহা চিন্তা করতে লাগে, কীরকম বলবে যা শুনে আমি অনেক খুশি হব। কই যাচ্ছে ও? বাসা থেকে বের হয়ে লাগেজটা নিয়ে সোজা তার গুপ্ত জায়গায় চলে যায়। তারপর লাগেজটা সেখানে রেখে গোয়ার ভেতর থেকে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে স্বাধীন বের হয়ে সোজা চলে যায় বাস স্ট্যান্ডে। চট্টগ্রামে যাওয়া একটা বাসের টিকিট কেটে নেয়। অন্যদিকে বস, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকম এইবার RGX অনেক বেশি পরিমাণে এসেছেন, আর মূল্যটা অনেক কম। আপনার বুদ্ধিমতো না চললে হয়তো বেশি টাকা দিয়ে আনতে হতো। এইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি আর যে বাংলাদেশে খুব শীঘ্রই হয় কালকে সকাল 8টা-9টার দিকে গিয়ে পৌঁছাবো। তুই সব কিছু গুছিয়ে রাখিস, আমি গিয়ে আবার চলে আসব। এসে কোনো অপেক্ষা করবো না কিন্তু। ওকে বস, আপনি এসব নিয়ে টেনশন করবেন না, সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। শুধু আসবেন, তারপর আপনার আর RX গুলো নিয়ে অন্য আরেকটা শিফটে চলে যাবেন। কথাগুলো বলছিল কোন দিক দিয়ে স্বাধীন সকাল 6টার দিকে এসে পৌঁছায়। চট্টগ্রামের ছেলেটার দেওয়া লোকেশন অনুযায়ী খুঁজতে লাগে কোন বন্দরে এসে পৌঁছাবে। ইমরান শিকদার খুঁজতে খুঁজতে বন্দরে এসে পৌঁছায়। তারপর মেন গেটে দেখে অনেক পাহারাদার। কোনো মতে সবার চোখকে ফাঁকি দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখতে পারে সবার হাতে রিভলভার। বোঝা যায় এইটাই লোকেশন। ঠিক তখনই দেখে একটা শিপ অনেক দূর থেকে হুইসেল দিচ্ছে। এটা দেখে সবাই সেই দিকে দৌড় লাগায়, এগিয়ে যেতে লাগে। স্বাধীন কোনো মতে কন্টেনারের পিচ দিয়ে লুকিয়ে পড়ে, সেখানে যায়। একটু পর শিপটা সেখানে এসে দাঁড়ায়। স্বাধীন কোনো মতে সেই কন্টেনারের উপরে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে এটাতে ইমরান শিকদার আসার কথা। আসলে কি ইমরান শিকদার নাকি অন্য কেউ আসছে এটা দেখার জন্য। ঠিক দেখতে পাই সকলে শিপটার দরজা দিয়ে বাইরে আসছে। ইমরান শিকদার তার পিছু পিছু একটা চিরচেনা মুখ। বস, আপনি এসেছেন। আর এই যে দেখছেন জাহাজ, এই জাহাজেই আপনার জন্য অনেক অনেক পরিমাণে RDX রয়েছে, যা দেখলে আপনার মন নিমিষেই মরে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ভালো কাজ করেছিস তুই, এর জন্য তুই তো অনেক কিছু পাবি। কথাটা বলেই ইমরান শিকদার একটা বিটকেস মিস্টার 2 এর দিকে এগিয়ে দেয়। গ্যাংস্টার 2 তো অবাক হয়ে যায়, পুরো বিটকেস ভর্তি স্বর্ণের পার। তারপর একটা রুমের দিকে যায় তারা একটু রেস্ট নেওয়ার জন্য। অন্যদিকে স্বাধীন ভাবতে লাগে এতগুলো ছেলেপেলের সঙ্গে সে একা কিভাবে লড়বে। তারপর কিছু একটা বুদ্ধি করে স্বাধীন উপর থেকে তার বন্দুকের সঙ্গে সাইলেন্সার লাগিয়ে নেয়। তারপর এক এক করে প্রত্যেকের মাথায় গুলি করতে লাগে। সবাই মাটিতে লুটিয়ে পড়ে। নিমেষের মধ্যে একটা বন্দর মৃত্যু পরিতে স্থাপন হয়, কারণ সেখানে থাকা প্রায় 200 জনের লোককে মেরে ফেলতে স্বাধীন সক্ষম হয় চোখের নিমিষেই। এর জন্যই স্বাধীনকে সবাই এক অন্য নামে চেনে, চোখের পলকে মানুষকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া। তারপর স্বাধীন সেই কন্টেনারের উপর থেকে নেমে যায়। তারপর ইমরান শিকদার আর সেখানে রেস্ট নিচ্ছে সেই রুমটার দিকে এগিয়ে যায় স্বাধীন। দেখে তারা ড্রিঙ্কস করছে আর নিজেদের মধ্যে কথোপকথন করছে। আচ্ছা বস, এই আনন্দের দিনে আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি এতদূর পর্যন্ত কিভাবে আসলেন যদি আমাদেরকে একটু বলতেন। আপনি এতদূর আসার গল্প শুনে আমরা অনেক খুশি হতাম বস। তারপর ইমরান শিকদার তার ডান দিকে বসে থাকে। একটা লোককে দেখে ইশারা করে বলতে লাগে, এই যে দেখছিস না, এই আমার মেন কারণ। আমি যখন গ্রামে ছিলাম, চাষাবাদ করতাম, সেই গ্রামেই একটা ব্যবসায়ী ছিল যার সুনাম পুরো দেশে ছড়িয়ে পড়তো। বিদেশ থেকে অনেক টাকা বিনিয়োগ আনত। বিদেশের বড় বড় মায়ারদের সঙ্গে তার মোলাকাত হতো। এক পর্যায়ে আমাদের গ্রামে একটা বিদেশ মাফিয়া ডন আসে। সেই গ্রামে থাকা বিজনেসম্যানের সঙ্গে হাত মেলাতে বলে যে তার কোম্পানির নাম করে কিছু কিছু ইমেল প্রোডাক্ট বিদেশে রপ্তানি করবে, কিন্তু সেটাতে অরাজি হয়। তারপর তারা এই যে দেখছিস না, এর কাছে আসে। কে ছিল ওই লোকটা? অর্থাৎ
ওই গ্রামের বিজনেসম্যানের ডান হাত। একে রাজি করানোর জন্য অনেক টাকার প্রলোভন দেখায়। এটা দেখে এ তো একদম গলে যায়, কি করবে বুঝতে পারে না। শেষমেশ আমার কাছে আসে। তারপর আমি বুদ্ধি করে যে তাকে মেরে ফেলবো। তারপর একটা দিন দেখে সেই বিজনেসম্যান যে আমাদের গ্রামে ছিল তাকে পুরো পরিবারে আগুনে পুড়িয়ে মারি। সবাই জানতে পারে যে তাদের বাড়িতে আগুন ধরে তারা মারা গেছে। তারপর থেকে মাফিয়া ডনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে লাগে। এরপর এক এক করে পুরো সাম্রাজ্য গড়ে তুলি। বিশ্বে আমার নাম প্রচার হয়ে যায়। এখন আমি আন্ডারওয়ার্ল্ডের ডনের গডফাদার। সবাই আমাকে এক নামে চেনে। বস, আসলেই আপনি জিনিয়াস। জিও বস, জিও। কথাটা শেষ না হতেই দরজা দিয়ে ভেতর প্রবেশ করে স্বাধীন। সবাই একটু অবাক হয়। সেখানে থাকা একটা ছেলে স্বাধীনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, কে তুই? আর এখানে এসেছিস? তোর সাহস তো কম না? জানিস না এটা কি জায়গা? ভয়ঙ্কর। পুরো শহরের মানুষ এই রাস্তার আশপাশ দিয়ে যাওয়া আসা করে না, আর তুই এসেছিস আমাদের গোডাউন করে? ছেলেটার কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। তার প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে চোখের পলকেই ছেলেটার মাথার খুলি উড়িয়ে দেয়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। সবাই তাদের বসা থেকে ঠিক দাঁড়িয়ে পড়ে। স্বাধীন এইটা দেখে অনেকটা খুশি হয়। তারপর ইমরান শিকদারকে স্বাধীন উদ্দেশ্য করে বলে, কে তুই? আর তোর সাহস তো কম না? আমার সামনে, তাও আবার আমার লোকজনকে মারছিস? আমি শুধু এসএমজে না। তোকে অনেকদিন ধরে দেখার ইচ্ছে করছিল। কতজনকে সুপারি দিলাম তোকে মারার জন্য, কিন্তু তোর কেউ খোঁজ দিতে পারলো না। আর শেষমেশ কিনা তুই আমার সামনে চলে এসেছিস। তুই নাকি আমার ছেলেপেলেদেরকে মারছিস আর আমার লোকেশন চাচ্ছিস। এই আমার লোকেশন, আমি এসেছি। এখন কি করবি কর দেখি। আমার আর একটা পরিচয় আছে, সেটা হলো জিতরানের ছেলে। কথাটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। কারণ জিতান আর তার পরিবারকে তো ইমরান শিকদারই 20 বছর আগে মেরে ফেলেছে। তাহলে একে প্রশ্নসূচকভাবে স্বাধীনের দিকে তাকিয়ে থাকতে দেখে। ইমরান শিকদার উদ্দেশ্য করে স্বাধীন বলে, তোকে মারার জন্য আমি এত বড় হয়েছি, গ্যাংস্টার হয়েছি। আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। আর তুই হয়তো ভাবছিস আমি মরিনি কেন? আসলে আমি আমার নানা বাড়িতে ছিলাম সেই দিন, তাই আমি মরিনি। নানা ভাই শুধু বলেছিল আমার বাবা মাকে কারা যেন মেরেছে। যখন বড় হই তখন আমার নানা ভাই তোর কথা বলে, তোর যাবতীয় ইনফরমেশন আমাকে দেয়। তারপর থেকে প্রতিজ্ঞা করি যে আমি একদিন বড় গ্যাংস্টার হব। তোকে মারা দেখে হয়েও গেছে, এখন পুরো বিশ্বে আমাকে চেনে এক নামে, এসএমজে। ইমরান শিকদার বোঝা যায় যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। তাই শেষমেশ বাঁচার জন্য তার সামনে থাকা এবার বাটটা হাতে নিয়ে স্বাধীনের দিকে তাক করে। যে গুলি চালাতে যাবে ঠিক তখনই চোখের পলকে স্বাধীন ইমরান শিকদারের মাথায় গুলি করে। তারপর সেখানে থাকা প্রত্যেকে গুলি করে মেরে ফেলে, শুধুমাত্র সেই লোকগুলোকে বাদে। তারপর স্বাধীন সেই লোকটার সামনে এসে দাঁড়ায়। টি টেবিলের বসে লোকটার উদ্দেশ্যে বলতে লাগে, আপনাকে তো আমার বাবা অনেক বিশ্বাস করত, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। আর সে কিনা আপনি আমার বাবাকে মেরে ফেললেন। আমি ভেবেছিলাম আপনাকেও হয়তো বা মেরে ফেলেছে ইমরান শিকদার, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি ছিলেন ইমরান শিকদারের ডান হাত। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি স্বীকার করছি অনেক ভুল করেছি, কিন্তু আমাকে মেরে ফেললে তো আর তুমি সব কিছু ফিরে পাবে না। সেটা আমি ভালো করে জানি, কিন্তু আমার বাবার আত্মা শান্তিতে থাকতে পারবে। কথাটা বলে স্বাধীন লোকটার মাথায় গুলি করে। পুরো বন্দরটা লাশে ছেয়ে আছে, একটা জীবিত মানুষ শুধু স্বাধীন বাদে। তারপর যে কারোর শিফটে RGX লোড করা ছিল সেই কার্গো শিফটে স্বাধীন আগুন লাগিয়ে দেয়। জানেন, যখনই RDX ব্লাস্ট করবে তখন এই পুরো বন্দরটা ধ্বংস হয়ে যাবে। এটা ভেবে স্বাধীন আগুন লাগিয়ে দেয়। তারপর বন্দর থেকে বের হয়ে আসে, খানিকটা দূরে চলে যায় হাঁটতে হাঁটতে। ঠিক তখনই জোরে সোরে একটা আওয়াজ হয়। স্বাধীন বুঝতে পারে ব্লাস্ট হয়েছে। তারপর সোজা একটা হোটেলে উঠেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা নিশ্চিন্তায় ঘুম দেয়, কারণ শান্তিতে ঘুমাতে পারেনি 19 বছর হলো। তার বাবার মৃত্যুর প্রতিশোধটা কখন নেবে এই চিন্তাতে এখন সে নিয়েছে। ঘুম থেকে উঠে দেখে বিকেল 5টা বেজে গেছে। টিভিটা অন করতে দেখতে পায় খবরে সেই বন্দরটা ব্লাস্ট করে প্রত্যেকে মারা গিয়েছে। বন্দরটা চেনা যাচ্ছে না, যেন পারমাণবিক বোমা পড়েছিল। RDX অনেক ভয়ানক পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়।
তারপর স্বাধীন তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে হোটেল বিল মিটিয়ে বাইরে চলে আসে। তারপর ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে একটা বাসের টিকিট কেটে বাসে উঠে পড়ে। ঢাকায় আসতেই পৌঁছাতে স্বাধীনের রাত 9টা বেজে যায়। স্বাধীন সামনে এগিয়ে গিয়ে পুরো বাড়িটা বিয়ের সাজে সাজানো। স্বাধীন বুঝতে পারে না কার বিয়ে, আবার নিহার না তো। হঠাৎ কথাটা চিন্তা করে স্বাধীনের বুকের বাপাস চিনচিন করে ওঠে। আশা ছিল যদি বেঁচে ফিরতে পারে তাহলে নেহাকে সত্যি করে প্রপোজ করবে, তাকে আপন করে নেবে, কিন্তু তার হলো না। একটু সামনের দিকে যেতেই নেহার বাবা স্বাধীনকে দেখতে পায়। তারপর স্বাধীনের হাতে একটা ব্যাগ দিয়ে বলে, যা বাবা, তুমি তোমার রুমে যাও আর এই পোশাকগুলো পরে বাইরে আসো। স্বাধীন বাধ্য ছেলের মতো শপিং ব্যাগটা নিয়ে রুমে যায়। ব্যাগগুলো খুলে দেখে পায়জামা, শেরওয়ানি আর পায়জামা পরে বাইরে আসতে নেহার বাবা স্বাধীনকে ধরে নিয়ে বিয়ের স্টেজে যায়। স্বাধীন তো অবাক হয়ে যায়। নেহার বাবা স্বাধীনের কাঁধে হাত দিয়ে বলে, বাবা, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। তুমি বলে না করছো? আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি। আমি ভালো করে জানি আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে কখনো অসুখী করবে না। এই অল্প কিছুদিনে নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছে সে, এটাই দেখে বুঝতে পেরেছি যে তোমাকে পেলে সে আরও নিজেকে অনেক পরিবর্তন করে ফেলবে। প্লিজ বাবা, তুমি না করো না এই বিয়েতে। স্বাধীন কিছু না বলেই সব কিছু যেন তার স্বপ্নের মতো লাগছে। দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যায়। বাসাভর্তি লোকজন এখন তাদের বাসায় চলে যায়। রাত যখন গভীর হয় নেহাকে বাসর ঘরে দিয়ে আসে স্বাধীন। সাদে একটু অপেক্ষা করে তার বাবা মার কথা অনেক মনে পড়ছে তারপর রুমে চলে আসে। দরজা লাগিয়ে ভিতর প্রবেশ করতে নেহা এসে সালাম করে। স্বাধীন একটু নেহাকে রাগানোর জন্য বলে, হয়েছে মা, হয়েছে, পা ধরে সালাম করতে হবে না। দোয়া করি মা অনেক সুখী হও, একসঙ্গে 11টা বাচ্চার মা হও। কুত্তা, আমি তোর কি হই? মা হই, তাই না? কথাটা বলে স্বাধীনে কলার চেপে ধরে স্বাধীনকে নিয়ে খাটে শুয়ে পড়ে। পরে মুখ লুকিয়ে কান্না করতে লাগে। নেহাকে কান্না করতে দেখে স্বাধীন বলে, কি হয়েছে? বাচ্চা মেয়েদের মতো কান্না করছো কেন? তুমি তো আর আমাকে ভালোবাসো না। আমি তোমাকে জোর করে মাকে বলে বিয়ে করলাম। জানি না যে তোমার কাছ থেকে স্বামীর অধিকার পাবো কিনা। কথাটা শুনে স্বাধীন নেহার কপালে একটা চুমু দিয়ে বলে, পাগলি কোথাকার, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সেই কাজটা করে আসার পর বলেছিলাম না এমন একটা কথা বলবো যা শুনে তুমি অনেক খুশি হবে। সে কথাটা হলো আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুই আমাকে কয়দিন কষ্ট দিয়েছিস? শুধু যা, তোর সঙ্গে কোনো কথাই বলবো না। রাগ ভাঙানোর জন্য যা যা করার দরকার তাই করতে লাগে। এসব আপনাদের না জানলেও চল, বিয়ে করে নিন, তারপর না হয় বইয়ের রাগ ভাঙাতে যান। গল্প শেষ, বাকিটা না হয় ইতিহাস হয়ে থাকলো। আর যদি এই গল্পে দ্বিতীয় সিজন চান তাহলে বলবেন। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।